এখানে যে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন একটার পর একটা, এই সবগুলো বাচ্চা মারা গেছে গেম এবং সোশ্যাল মিডিয়ার কারণে। তাদের সাথে যা করা হয়েছে সেটা মুখে বলার মতো না। আপনি তো 2019 থেকে 2024 পর্যন্ত অ্যাক্টিভলি ফেসবুকের সাথে একদম ফুললি এঙ্গেজ ছিলেন চাইল্ড সেফটি সিকিউরিটি পার্টটা দেখতে। সো এটা আসলে কতটা স্কেয়ারি একটা বিষয় যে আমি একটা বাচ্চাকে উইদাউট এনি অ্যাকাউন্টেবিলিটি তাকে আমি সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেস দিয়ে রাখছি। আমাদের কাছে প্রায় 138 ধরনের হার্মের লিস্ট ছিল যেগুলো আমাদেরকে ডিল করতে হতো। এত ধরনের হার্ম হয়, ব্ল্যাকমেইল তো আছেই, ম্যাসিভ স্কেলে চাইল্ড গ্রুমিং হচ্ছে সারা পৃথিবীতে। তারা সুইসাইডাল টেন্ডেন্সিতে চলে যায়, নিজেদেরকে হার্ম করা শুরু করে, হাত পা কাটা, ওষুধ খাওয়া, চাইল্ড সেক্স অ্যাবিউজ টাইপের হার্ম। যেগুলো আমরা যখন টপ 10 কান্ট্রিগুলো দেখতাম মেসেঞ্জারে, যে কান্ট্রিগুলোতে এই ধরনের নোংরা কাজ সবচেয়ে বেশি হচ্ছে, টপ 3 এর মধ্যে বাংলাদেশ থাকতোই। একটা বিশাল সংখ্যক মেয়েরা প্রস্টিটিউশনে আছে, বাট তারা জানে না যে তারা প্রস্টিটিউট। কত রকম ছেলেরা প্রস্টিটিউশনে যাচ্ছে, তারা জানে না যে তারা প্রস্টিটিউটের কাছে যাচ্ছে। ওয়াই? বিকজ সবকিছু হচ্ছে তার রুমে বসে অনলাইনে। অনেক বাবা মা হলে প্রাইভেসি দরকার আছে না, আমাদের ছেলে মেয়েদের প্রাইভেসি দরকার আছে না। তাহলে তার তো ফোন দরকার নাই। এই একটা কাজ যদি করতে পারে তাহলে 80% হার্ম চলে গেল। একটা ক্যাটাগরি হচ্ছে লাভিং অ্যান্ড কাইন্ড। ডক্টর ড্যানিয়েল বলছে এই ক্যাটাগরির প্যারেন্টসরা দ্য ওয়ার্স্ট চিলড্রেন প্রডিউস করে। তো লাভিং অ্যান্ড কাইন্ড প্যারেন্টস কারা? বাচ্চা ঘন্টার পর ঘন্টা গেম খেলছে, বলছে খেলুক না, এই বয়সে বাচ্চারা তো গেম খেলবেই। বাচ্চা বাইরে বন্ধু বান্ধব নিয়ে 4-5 হাজার টাকা রেস্টুরেন্টে উড়িয়ে আসছে, রাত 9টার সময় বাসায় আসছে, থাক না, এই বয়সে তো এরকম করেই, একটু তো ছেড়ে দিতেই হয় বাচ্চাদেরকে। এই টাইপের প্যারেন্টরাই সোসাইটিতে দ্য ওয়ার্স্ট পসিবল চিলড্রেন প্রডিউস করে। ইভেন ওই থার্ড ক্যাটাগরি থেকে ওর যে থার্ড ক্যাটাগরি খালি বকা দেয়, শাসন করে। রক তাকে বলতেছে তুমি পুলিশে কল দাও, তুমি সিকিউরড না, তোমার বাবা মা টক্সিক। এগুলো তো ভয়ঙ্কর ব্যাপার। কারণটা হচ্ছে যে বাচ্চা যখন তার সমস্ত ফিলিং সে লিখতেছে একটা জায়গায়, সে প্রথমে আপনাকে অ্যাসিস্ট করে, বাট আপনি যদি অনেক লম্বা সময় ইউজ করেন তারপরে সে আপনাকে গাইড করে। মানে সে আপনার খাদেম হয়ে শুরু করে, পীর হয়ে শেষ হয়। কাফ গার্ডে তো আমরা খুবই সারপ্রাইজড হয়েছিলাম। আমরা যখন লঞ্চ করলাম প্রথম 1 সপ্তাহের মধ্যে 1 মিলিয়ন ডাউনলোড হয়েছে। কাহাফ কিডস আসলে কোন রোলটা প্লে করতেছে? আপনি যদি মোবাইলে বা কম্পিউটারে ইনস্টল করেন তখন সেই ডিভাইস থেকে কোনো ক্ষতিকর ওয়েবসাইট আর কেউ যেতে পারবে না। পর্ন ওয়েবসাইট বা গ্যামলিং ওয়েবসাইট বা বিভিন্ন রকম ডেটিং ওয়েবসাইট আছে, হার্মফুল চ্যাট ওয়েবসাইট আছে। আর কাফ কিডসটা হচ্ছে যে বাচ্চাদের ইউটিউব এডিকশন থেকে বাঁচানোর একটা উপায়। আমরা প্রায় 1 লক্ষের উপরে ইউটিউব ভিডিও দেখে 20,000-এর মতো ইউটিউব ভিডিও সিলেক্ট করেছি যে এই ভিডিওগুলো ভালো, বাচ্চাদেরকে দেখানো যেতে পারে। এই যে যখন অ্যাকাউন্টেবিলিটি থাকে না, আমার একটা অন্যায় করছি সেটা আমাকে কেউ ধরতে পারবে না, এই জিনিসটা মানুষকে আর মানুষ রাখে না, মানুষ তখন পশু হয়ে যায়। অর্থবহ জীবনের জন্য ফিটনেস, ফাইন্যান্স, ফ্যামিলি সব ভালো কন্টেন্ট পডকাস্ট আকারে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন পার্সপেক্টিভ পডকাস্টে। আসসালামু আলাইকুম জাবির ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ জি, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। যে আমাদের বাবা মারা বাচ্চাদেরকে খুব কমফোর্টেবলি ফোন দিয়ে দেয়, বাচ্চা যত বড় হইতে থাকে সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস দিয়ে দিচ্ছে, এবং ইসলামিক স্কুলগুলোতে আমরা এটা দেখি। আপনি তো 2019 থেকে 2024 পর্যন্ত অ্যাক্টিভলি ফেসবুকের সাথে একদম ফুললি এঙ্গেজ ছিলেন ফেসবুক মেটার সাথে, এবং আপনি চাইল্ড সেফটি সিকিউরিটি পার্টটা দেখতেন। সো ইউ হ্যাভ অ্যান আইডিয়া অ্যাবাউট দ্য ইভেন দেয়ার কি বলবো ইন্টারনাল ডেটা অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কোন দিকে যাচ্ছে সবকিছু। তো সেই জায়গাটা থেকে, এবং তারপরে এআই অ্যান্ড এভরিথিং দ্যাট ইজ হ্যাপেনিং, সো এটা আসলে কতটা স্কেয়ারি একটা বিষয় যে আমি একটা বাচ্চাকে 8, 10, 12, 15 উইদাউট এনি অ্যাকাউন্টেবিলিটি তাকে আমি সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেস দিয়ে রাখছি। হ্যাঁ, আপনি যদি দেখেন যে সোশ্যাল মিডিয়াতে কত রকমের হার্ম হয়, আমার মনে আছে আমরা ওই মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ডিরেক্ট, এই দুটোর চ্যাটের রিলেটেড হার্মগুলোতে আমরা ডিল করতাম। আমাদের কাছে প্রায় 138 ধরনের হার্মের লিস্ট ছিল যেগুলো আমাদেরকে ডিল করতে হতো। এত ধরনের হার্ম হয়, আর ভলিউম তো মিলিয়ন্স অফ চিলড্রেন ডেইলি এঙ্গেজড ইন সাম কাইন্ড অফ আপনার সেক্সুয়াল চ্যাটের মধ্যে ইনভলভ। তো এগুলো যখন দেখতাম খুব দুঃখ লাগতো যে এত এত বাচ্চার জীবন নষ্ট হয়ে যাচ্ছে এই সোশ্যাল মিডিয়াতে র্যান্ডম মানুষের সাথে কথা বলার কারণে। এবং বেশিরভাগই কিন্তু রিজন হচ্ছে যে বাবা মা খুব একটা কেয়ার করছে না। বাবা মা যদি প্রোটেকশন নিত 80% হার্ম প্রিভেন্ট করা যেত। বহু বাচ্চা আপনার এখানে বুলিং হচ্ছে, অলমোস্ট 1 in 2 বাচ্চা সিভিয়ার বুলিং হয়ে ডিপ্রেশনের দিকে চলে যায়। তারপরে ব্ল্যাকমেইল তো আছেই। তারপরে আরেকটু ভয়ঙ্কর হার্মগুলো হচ্ছে চাইল্ড গ্রুমিং হয়, ম্যাসিভ স্কেলে চাইল্ড গ্রুমিং হচ্ছে সারা পৃথিবীতে। লক্ষ লক্ষ বাচ্চাকে চাইল্ড গ্রুমিং করা হচ্ছে অনলাইনে। সেই চাইল্ড গ্রুমিং এর কারণে অনেক সময় বাচ্চাদের এমন সিভিয়ার হার্ম হয় যে বাচ্চারা দেখা যায় যে তারা সুইসাইডাল টেন্ডেন্সিতে চলে যায়, নিজেদেরকে হার্ম করা শুরু করে, হাত পা কাটা, ওষুধ খাওয়া, ইমার্জেন্সিতে ভর্তি হওয়া। এরকম হাজার হাজার বাচ্চা এরকম প্রতিদিন ভর্তি হচ্ছে ইমার্জেন্সি হসপিটালগুলোতে সারা পৃথিবীতে এই চাইল্ড গ্রুমিং থেকে হার্মের কারণে। এছাড়া আরো সিভিয়ার যে হার্মটা হয়, যেটা স্পেসিফিক্যালি আমার টিমগুলো দেখতো, সেটা হচ্ছে চাইল্ড
অ্যাবিউজ টাইপের হার্ম, যেগুলো প্রস্টিটিউশন এক ধরনের হার্ম, যে বাচ্চাদেরকে অনলাইনে চ্যাটে এনে খুব নোংরা কাজগুলো করানো হয়, যেটাকে অনলাইন প্রস্টিটিউশন বলে। খুবই জঘন্য একটা ব্যাপার, যেটা ইভেন সাউথ এশিয়াতে হয়। আপনারা শুনলে হয়তো খুব অবাক হবেন যে এটা আমার নিজের জন্য খুব লজ্জার ব্যাপার ছিল, যে আমরা যখন টপ 10 কান্ট্রিগুলো দেখতাম মেসেঞ্জারে, যে কান্ট্রিগুলোতে এই ধরনের নোংরা কাজ সবচেয়ে বেশি হচ্ছে, টপ 3 এর মধ্যে বাংলাদেশ থাকতোই, যেটা দেখে খুব খারাপ লাগতো যে বাংলাদেশের মতো একটা মুসলিম মেজরিটি দেশেও এরকম সমস্যা এত বড় স্কেলে হচ্ছে। তো আমাদের প্যারেন্টসদের খুব সাবধান হওয়া উচিত যে সোশ্যাল মিডিয়া কিন্তু একটা খুব ভয়ঙ্কর ব্যাপার। আপনি সারা পৃথিবীর মানুষকে ওপেন করে দিচ্ছেন আপনার বাচ্চার সাথে যে কোনো সময় এসে কথা বলার জন্য। আমরা কিন্তু কখনো রাস্তাঘাটের লোকজনদেরকে আমার বাচ্চার রুমে ঢুকে তার সাথে কথা বলতে দিব না, কিন্তু আমি বাচ্চার রুমে একটা ডিভাইস দিচ্ছি, যে ডিভাইস দিয়ে আমাদের বাচ্চারা ভিডিও কল করতে পারে পৃথিবীর যে কোনো দেশের যে কোনো মানুষের সাথে। এটা তো একটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। এই কোনো প্রোটেকশন ছাড়া বাচ্চাদেরকে সোশ্যাল মিডিয়া দেওয়া তো অলমোস্ট এটা ওয়ার্স দেন বাচ্চাদেরকে রাস্তায় একা ছেড়ে দেওয়ার মতো। আচ্ছা, আপনাদেরকে খুবই ডিপ্রেসিং জিনিস দেখাই, যে এখানে একটা গ্রাফ দেখেন, যে গ্রাফে গেলে দেখা যাচ্ছে যে 2008-এর দিক থেকে 2008 থেকে 10-এর মধ্যে কিছু একটা হলো, এরপর থেকে ডিপ্রেশনের পরিমাণ কি পরিমাণে বেড়ে গেল। এই গ্রাফটা দেখাচ্ছে যে কত পরিমাণে ডিপ্রেশন পেশেন্ট ডিটেক্টেড হচ্ছে বিভিন্ন হসপিটালে বা মেন্টাল হেলথ ক্লিনিকে, এবং দেখবেন যে এটা শুরুটা হচ্ছে যে 2008 থেকে 10-এর মধ্যে কিছু একটা কারণে। এটা হচ্ছে ইউএসএ ডেটা। তারপরে এখানেও যদি দেখেন, এই ডেটাটা হচ্ছে ছেলে বা মেয়ে তারা নিজেদেরকে হার্ম করেছে, হয়তো সুইসাইড অ্যাটেম্প্ট নিয়েছিল বা কোনো কারণে নিজেদেরকে হার্ম করে ইমার্জেন্সিতে ভর্তি হয়েছে। তো সেটাও দেখবেন যে 2000 থেকে 8 থেকে 10-এর মধ্যে কিছু একটা হলো, তারপরে সেটা আস্তে আস্তে উপরের দিকে ওঠা শুরু হলো। অনেক ছেলে এবং মেয়ে হসপিটালে ভর্তি হওয়া শুরু হলো, ইমার্জেন্সিতে গেল, সে কোনো একটা সুইসাইডাল অ্যাটেম্প্ট নিয়েছিল। এর পরেরটা হচ্ছে অ্যাকচুয়ালি সুইসাইড, যে সেখানে দেখা গেল যে 2008 থেকে 10-এর মধ্যে কিছু একটা হলো, তারপর থেকে রিয়েল সুইসাইড রেটও কোনো একটা কারণে বাড়ছে, তো বাড়ছে, এটা কিন্তু আর কমছে না। যিনি এই রিসার্চটা করেছেন একজন প্রফেসর, ওনার একটা খুব ফেমাস একটা বই আছে, ওই বইটা সারা পৃথিবীতে অনেক আলোড়ন তুলেছিল। তো উনি একটা কনক্লুশনে আসলেন যে এই সময়টার মধ্যে হলোটা কি। তো উনি দেখালেন যে এই যে 2008 থেকে 10 এই সময়টার মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো, এগুলো অনেক গ্রো করা শুরু করলো, এবং এগুলোতে অনেক টিনেজাররা এবং ইয়াং অ্যাডাল্টরা আসা শুরু করলো। এবং উনি দেখাচ্ছে যে এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে যত ইউজার গ্রোথ হচ্ছে এই ইয়াং পপুলেশনের মধ্যে, তত সুইসাইড রেট বাড়ছে, তত ডিপ্রেশন বাড়ছে, তত ইমার্জেন্সিতে নিজেদেরকে হার্ম করে ভর্তি হওয়া বাড়ছে। তো উনি দেখিয়েছে যে আরো অন্যান্য যত ফ্যাক্টর আছে, যেমন হয়তো ডিপ্রেশনকে আমরা এর সাথে ট্যাগ করতে পারি কিনা, উনি প্রমাণ করে দেখালেন যে না, সে ডিপ্রেশন, ওই যে ইকোনমিক ডিপ্রেশন ছিল, সেটার সাথে এটা রিলেটেড না। কারণ সেটার সাথে রিলেটেড হলে সেটা হয়তো 2012-এর পরে বা 15-এর পরে আর কন্টিনিউ করতো না। কিন্তু এটা বাড়ছেই তো বাড়ছেই, এবং এই বাড়ার গ্রোথটা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে যত ইউজার বাড়ছে, ঠিক সেই রেটে এই ডিপ্রেশন, সুইসাইড এবং সেলফ ইনজুরি বাড়ছে। এটা দেখে বোঝা যাচ্ছে যে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আজকে সারা পৃথিবীতে একটা অনেক বড় সমস্যা তৈরি করেছে। আমাদের ইয়াং জেনারেশনকে তারা শেষ করে দিচ্ছে। তো আমাদের খুব দরকার যে আমরা যেন এই ব্যাপারটা নিয়ে খুব সিরিয়াস হই, যে সোশ্যাল মিডিয়া একটা ভয়ঙ্কর জায়গা। এই জায়গাতে ইয়াং জেনারেশন নিজেদেরকে কন্ট্রোল করতে পারছে না, তাদের হেল্প দরকার। বাবা মা হিসেবে আমাদের উচিত একটু স্ট্রং হয়ে তাদেরকে হেল্প করা এই এডিকশনটা থেকে বাঁচানোর জন্য। আমাদের একটা ক্লায়েন্টের এক্সাম্পল দিই, আমাদের একজন সাইকিয়াট্রিস্টের ক্লায়েন্ট, জাস্ট রিলেট করার জন্য। বাবা মা দুজনই চাকরি করেন, এবং বাচ্চাটা টিনেজার মেয়ে, তার সাথে একটা ছেলে তাকে অ্যাটেনশন সিক করতো, বিভিন্ন ছেলে ইয়ে করতো, এবং তাকে প্রথমে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে নক করতো, সেখান থেকে একটু কথা বলতো, সেখান থেকে একটু, অ্যান্ড মেয়েটা কিন্তু জানেই না যে এখানে 2, 3, 4টা ছেলে যারা বিভিন্ন রোল প্লে করতেছে, তারা আসলে একই মানুষ। হ্যাঁ, এখানে 3টা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তার সাথে কথা বলতেছে, তিনটা ডিফারেন্ট ছেলে, কিন্তু ও মনে কর 3টা ডিফারেন্ট অ্যাকাউন্ট। মেয়েটাকে ম্যানিপুলেট করে 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 তারা বেসিক্যালি মেয়েটার থেকে কিছু বাজে কথা, কিছু বাজে কি বলবো, ছবি নিয়ে ছবি নেওয়া, এগুলো তারা কিন্তু নিয়ে তারপরে তারা থ্রেট দেওয়া শুরু করলো যে তোমার বাবার মানিব্যাগ থেকে টাকা চুরি করে আমাদেরকে বিকাশ করো, ওইখান থেকে করো। এবং মেয়েটা কিন্তু একদম রীতিমতো একটা ভদ্র, মানে ভদ্র বলতে একাডেমিক্যালি রেজাল্ট ভালো, বাইরে থেকে যে কেউ দেখলে একটা মানে একটা সোশ্যালি ডিসেন্ট মেয়ে বলতে আমরা যেটাকে বুঝি, একদম ভালো ফ্যামিলি, এডুকেটেড ফ্যামিলি থেকে। অ্যান্ড দেন মেয়েটা কিন্তু কমপ্লিটলি মানে সুইসাইড করতে গিয়ে বেঁচে ফেরত এসে তারপরে তার বাবা মা কিছুটা রিয়েলাইজ করে তারপরে কিন্তু একজন চাইল্ড সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে আসলো। তো এবং এরকম ঘটনা অহরহ ঘটতেছে, আমরা জানিও না। হ্যাঁ, এবং এর মাধ্যমে মেয়েরা কিন্তু প্রস্টিটিউশনের দরজা খুলে যাচ্ছে। এখন এখানে খারাপ মেয়ে, ভালো মেয়ে সব কমেন্ট করাটা আমাদের সোসাইটির একটা মানে বাজে কাজ। বুঝতে হবে যে একটা ভালনারেবল বয়সে ছেলে এবং মেয়েদেরকে যেইভাবে যেই প্রেশারটা দেওয়া হচ্ছে, এই প্রেশারটা নেওয়ার ক্যাপাসিটি তো তার নাই। হ্যাঁ, আমি তো এই ধরনের কেস হাজারে হাজারে দেখতাম।
যে কিভাবে প্রথম দিকে তারা দুজন ফ্রেন্ডশিপ হলো, তারপরে কিছু রোমান্টিক চ্যাট শুরু হলো, তারপরে এক সময় গিয়ে হয়তো একটা ইন্টিমেট ছবি শেয়ার করেছে। ওই একটা ছবি শেয়ার করার পর থেকে পুরো চ্যাটটা তখন ব্ল্যাকমেইলে কনভার্ট হয়ে গেল। সে বলা শুরু করবে, গ্রুমার বা অফেন্ডার যারা, তারা বলা শুরু করবে যে তুমি যদি আমাকে আরো এরকম ছবি না দাও, আমি কিন্তু এই ছবিটা লিক করে দিব, তোমার ফ্রেন্ডে, স্কুলে, তোমার ফ্যামিলিকে সবাইকে দেখিয়ে দিব। আমি তোমাকে যেই ধরনের ছবি দিতে বলবো সেই ধরনের ছবি এখন তোমাকে দিতে হবে। তো এরকম কেসে অনেক বাচ্চাই মেনে নেয়, মেনে নিয়ে সে আরো ছবি দেওয়া শুরু করে, কিন্তু ছবি দিয়েও শেষ পর্যন্ত লাভ হয় না। দেখা যায় যে স্ক্যান্ডালটা যা হবার সেটা হয়েই যাচ্ছে। আর যারা হয়তো বলে যে না আমি আর কোনো ছবি দিব না, তাদেরকে অনেক সময় এটা ছেড়ে দেয়, কারণ তাদের অলরেডি আরো অনেক বাচ্চাকে তারা ডিল করছে। অনেক সময় তারা হয়তো ওই সময়টা স্পেন্ড করতে চায় না, যে খামোখায়ের পিছনে লেগে সময় নষ্ট করার চেয়ে আমি তো আরো আরেকটা বাচ্চার কাছে মুভ করতে পারি। তো এই প্রবলেমটা খুব কমন প্রবলেম, এবং এটা এখানে এসে শেষ হয়ে গেলে তো ভালো হতো, কিন্তু এটা আরো অনেক সিভিয়ার স্টেজেও যায়। যেমন একটা খুব ফেমাস স্টোরি আছে ইউকেতে, যে কেলি নামে 15 বছরের একটা মেয়েকে একদিন মেসেঞ্জারে লিউক নামে 28 বছরের একটা ছেলে একটা মেসেজ করে, জাস্ট হাই হ্যালো হাউ আর ইউ। তাদের মধ্যে কিছু ফ্রেন্ডশিপ হতে থাকে। তো তারা 2 সপ্তাহের মধ্যে প্রায় 2,500-এর মতো মেসেজ তাদের মধ্যে এক্সচেঞ্জ হয়, আমরা দেখতে পাই। তারপর একদিন লুক কেলিকে বলে যে আসো আমার বাসায় আসো। তো বাসায় যায়, কেলিকে প্রচুর অ্যালকোহল ড্রাগ দেওয়া হয়, তারপরে তাকে রেপ করে মেরে ফেলা হয়। তো এই কেসটা ইউকেতে খুব আলোড়ন ফেলেছিল, এটার উপর ডকুমেন্টারি করে স্কুলগুলোতে দেখানো হতো। এবং স্কুলগুলোতে যখন দেখানো হলো, তখন এরকম অনেক স্কুলের মেয়েগুলো এসে বলছিল যে আমারও তো এরকম এক ধরনের চ্যাট চলছে। তখন পুলিশ ইনভলভ হয়ে বের করতে পারে যে এই এরকম গ্রুমিং কেস কতগুলো হচ্ছে। তো এরকম স্টোরি আনফর্চুনেটলি একটা দুটো না, এরকম স্টোরি আসলে প্রতি মাসে হাজার হাজার ঘটছে, যেটা খুব দুঃখজনক। এবং এটার মোস্টলি কারণ হচ্ছে যে আমরা একটা টেক যুগে চলে আসছি, কিন্তু সামহাও আমাদের প্যারেন্টসরা এখনো সেই 30 বছর আগের যুগেই পড়ে আছে। সো তারা এখনো মডার্নাইজ হচ্ছে না। এই যুগের যে রিস্ক গুলো আছে, যে ইন্টারনেট যে কত ভয়ঙ্কর একটা জায়গা, সোশ্যাল মিডিয়া যে কত ভয়ঙ্কর জায়গা, এই ব্যাপারে অ্যাওয়ারনেস বিল্ড করাটা খুব দরকার। আমরা যদি ইভেন এপস্টিন ফাইলের যতগুলা ভেরিফাইড নিউজ অফিসিয়ালি লিক করা হয়েছে, আমরা যদি সেই জায়গাটার দিকেও তাকাই, যেহেতু এটা রিসেন্টলি, সেখানেও কিন্তু আমরা দেখবো যে ইভেন সে যখন কম্পারেটিভলি নন টেক যুগে ছিল, কম্পারেটিভলি নন টেক, এখনের তুলনায় সে নন টেকেই ছিল, সেখানে আমরা দেখতে পারবো যে পেডোফিলিয়ার কতগুলো প্রমাণ পাওয়া গেছে এবং কত হাইফাই লোক, রুই কাতলা, কত মানে পৃথিবীর বড় বড় গুরুত্বপূর্ণ লোকজন ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি পেডোফিলিয়ার সাথে জড়িত। বাচ্চাদের সাথে কি বলবো, বাচ্চাদেরকে বলাৎকার করা হোক অথবা বাচ্চাদের সাথে কি বলবো সেক্সুয়ালি ইন্টিমেট হওয়া হোক। এবং আমাদের দেশে কিন্তু এই ধরনের ঘটনাগুলো অনেক হয়, এবং আমরা যেহেতু মানসিক স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করি, অনেক সময় কিন্তু বৃহত্তর পরিবারের মানুষ দ্বারাও হয়, ছেলেরাও হয়, মেয়েরাও হয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হয়, কোচিং সেন্টারেও হয়। এবং সোশ্যাল মিডিয়ার সময় এসে এটা পুরোপুরি অ্যাম্পলিফাইড হয়ে গেছে, মানে বিশাল আকার ধারণ করছে, কারণ এখন তাদেরকে টার্গেট করাটা মানে অনেক অনেক ইজিয়ার। বাবা মা কেন বা জিনিসটাকে আসলে কনসিডারেবলি হার্মলেস মনে করে, যে বাবা মা তার বাচ্চাকে রাস্তা পার হইতে দিবে না, অথবা বাসার সামনে দোকান থেকে ডিম কিনতে দিবে না, কারণ রাস্তায় বাসার বাইরে কে জানি আছে, সে দেখতেছে তার বাচ্চাটা রাত 9টা থেকে রাত 3টা পর্যন্ত প্রতিদিন গেম খেলে, ডিসকর্ডে যাচ্ছে, এন্ড দেন কোথায় যাচ্ছে সে জানে না, কিন্তু সে মনে করছে আমার বাচ্চা তো আমার সামনে আছে। হ্যাঁ, আমি আপনাকে একটা জিনিস দেখাই। আমি তো ইউকেতে বিভিন্ন মসজিদে গিয়ে, ইউথ ক্লাবে গিয়ে প্যারেন্টসদেরকে অনলাইন সেফটি নিয়ে ট্রেনিং দেই আর কি। তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে অনলাইনে কি কি ধরনের হার্ম হচ্ছে। তো আমি তাদেরকে একটা ছবি দেখাই, সেই ছবিটা দেখিয়ে তাদেরকে জিজ্ঞেস করি যে এই ছবিটাতে কি আপনারা কোনো সমস্যা খুঁজে পাচ্ছেন। তো এই ছবিটা আমি আপনাকে দেখাই, যে খুব একটা হার্মলেস একটা ছবি। তো ছবিটা হচ্ছে এরকম, আপনারা হয়তো দেখাতে পারেন। যে এই ছবিটা দেখি আমি, বা আমাদেরকে জিজ্ঞেস করি যে এই ছবিতে আপনারা কি সমস্যা দেখতে পান। তো তারা অনেকক্ষণ তাকিয়ে থেকে বলে মনে হচ্ছে ছবিটা এআই জেনারেটেড। আমি বলি যে এই একটা প্রবলেম আপনারা দেখতে পাচ্ছেন, আর কোনো প্রবলেম দেখতে পাচ্ছেন না? সত্যি সত্যি হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি না। তো এই জিনিসটা তাদের কাছে খুব নর্মাল হয়ে গেছে, যে একটা টিনেজার বাচ্চা একা তার রুমে বসে একটা ইন্টারনেট কানেক্টেড ডিভাইস, কম্পিউটার বা মোবাইল ফোন দিয়ে একা একা যা খুশি তাই করতে পারে, যার সাথে ইচ্ছা কথা বলতে পারে, ভিডিও কল করতে পারে, যে কোনো নোংরা ওয়েবসাইটে যেতে পারে, এবং এই জিনিসটা বাবা মারাই ব্যবস্থা করে দিচ্ছে। এখন অনেক বাবা মা বলবে আচ্ছা এখন আমার টিনেজার বাচ্চা হয়ে গেছে, তার তো স্কুলের পড়ালেখা আছে, তার তো কম্পিউটার দরকার। ওকে ফাইন, সেই কম্পিউটারটা থাকবে একটা পাবলিক স্পেসে, একটা লিভিং রুমে বা ডাইনিং রুমে থাকবে, যেটা স্ক্রিনটা বাইরের দিকে ঘোরানো থাকবে, যেন বাচ্চারা বুঝতে পারে যে আমি এরকম উল্টোপাল্টা কিছু করলে সবাই দেখে ফেলবে, না হলে তো কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকবে না। এই যে
একা ঘরে আমরা যে বাচ্চাদেরকে দিচ্ছি, এটা একটা ডিভাইস দিয়ে দিচ্ছি যেটা ইন্টারনেট কানেকশন আছে, আমরা কিন্তু সাথে সাথে এই বাচ্চাটাকে মিলিয়ন্স অফ অনলাইন প্রেডেটরের কাছে এক্সপোজ করে দিচ্ছি। ইভেন আপনারা সারপ্রাইজ হবেন যে ইউকে হোম অফিসের কাছে একটা ডেটাবেস আছে যেখানে প্রায় 2.8 মিলিয়ন চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজারের রেজিস্ট্রি আছে। এগুলো হচ্ছে নোন, এই লোকগুলাকে ডিটেক্ট করা গেছে। তো তার মানে আননোন কত মিলিয়ন আছে চিন্তা করে দেখেন, যাদেরকে এখনো ধরা যায়নি। তো এই লোকগুলো তো প্রতিদিন ঘুরে বেড়াচ্ছে ইন্টারনেটে, ঘুরে বেরিয়ে খুঁজে বেড়াচ্ছে কোন বাচ্চাকে গিয়ে তারা অ্যাটাক করবে, কোন বাচ্চাকে তারা এক্সপ্লয়েট করবে। তো আমরা কিন্তু বাচ্চাদেরকে এই প্রাইভেট বেডরুমে একটা ইন্টারনেট কানেক্টেড ডিভাইস দিয়ে সুযোগটা করে দিচ্ছি। তো এই ব্যাপারে খুব সাবধান থাকা দরকার যে একটা বাচ্চাকে আজকাল ডিভাইস দেওয়াটা, স্পেশালি ইন্টারনেট কানেক্টেড ডিভাইস দেওয়াটা হচ্ছে খুবই একটা রিস্কি ব্যাপার, কারণ এই ডিভাইস দিয়ে পৃথিবীর যে কেউ যে কোনো সময় বাচ্চার সাথে কন্ট্যাক্ট করতে পারে। আমি আরেকটা ক্লায়েন্টের এক্সাম্পল দিই। আমরা যখন হানি ট্র্যাপ শুনি ওয়ার্ডটা, আমরা মনে করি হানি ট্র্যাপ শুধুমাত্র বড় বড় ব্যবসায়ী, বড় বড় নেতাকে করা হয়, বাট দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং। এখন হানি ট্র্যাপ হ্যাজ বিন ডেমোক্রেটাইজড ইন দ্য সেন্স, আমি একটা খুব সিম্পল এক্সাম্পল, এটা খুব সিম্পল জিনিস, ঢাকা শহরে খুব চলে, এটা বাবা মার বোঝা উচিত, সবারই বোঝা উচিত। সেটা হচ্ছে আমরা ক্লায়েন্টদেরকে দেখি। এক্সাম্পলটা কি? এক্সাম্পলটা হচ্ছে ধরেন একজন ভদ্রলোক, সে তার জামাই বউ সংসার নিয়ে আসে এবং সে নর্মালি খুবই ডিসেন্ট লোক, হাজব্যান্ড ওয়াইফকে ট্রাস্ট করে, হাজব্যান্ড ট্রাস্ট করে। আমি ধরে নিলাম ফ্যামিলির 2টা বাচ্চা আছে। আমার এরকম স্পেসিফিক ক্লায়েন্ট, আমার এরকম অনেক ক্লায়েন্ট আসে, আমি জাস্ট একটা স্যাম্পল এক্সাম্পল দিচ্ছি। সে ভদ্রলোক হয়তো মোবাইলে একটু গেম খেলতো, অথবা অনলাইনে লুডো খেলতো, অথবা লেটস সে সে একটা কমিক্স পড়তো। আচ্ছা, কমিক্সটা পড়তে পড়তে একটা সময় কমিক্সটা একটু প্রেমের কমিক্স হলো। প্রেমের কমিক্স থেকে কি হইলো? ফেসবুকে প্রেমের কমিক্স থেকে সেটা একটু নুড পিকচারের দিকে গেল। আচ্ছা, নুড পিকচারে যাওয়ার পরে কি করলো? তাকে বললো তুমি আরো নুড ভিডিও দেখার জন্য টেলিগ্রাম গ্রুপে আসো। তো তারপরে তারা টেলিগ্রাম গ্রুপে আসলো। টেলিগ্রাম গ্রুপে আসার পরে ওই গ্রুপে একদম পুরাপুরি পর্ন ভিডিও আপ হচ্ছে, সে দেখতেছে, সে মনের অজান্তেই ওই টেলিগ্রাম গ্রুপে দেখতেছে। আচ্ছা, কারণ টেলিগ্রামের তো আসলে কোনো কিছুর কোনো বাদ বিচার নাই আর কি। দেখতে দেখতে কি হইলো, তাকে ওই গ্রুপ থেকে একজন আলাদাভাবে পার্সোনালি মেসেজ করলো। মেসেজ করে কি বললো? একটু কথা বলতে চাই, তার খারাপ লাগতেছে। এই তো সে ট্র্যাপে পড়ে গেল। এই যে কথা বলতে গেল, কথা বলতে বলতে কিন্তু তাকে থ্রেট দেওয়া শুরু করলো। আর তুমি যে এই গ্রুপে গেছিলা, আমার কাছে তোমার বউয়ের নাম্বার আছে, আমি তোমার বউকে জানিয়ে দেবো তুমি এই গ্রুপে আসো, তুমি আমার সাথে কথা বলতেছো না কেন? অ্যান্ড কিছু বোঝার আগেই সে জানে না যে সে আসলে একটা হানি ট্র্যাপে পড়ে গেছে। এবং এটা কিন্তু সাধারণ ছেলেপেলেরা হচ্ছে, সাধারণ ছেলে মেয়েরা হচ্ছে। কত কেসে আমরা দেখি যে আমাদের সমাজে এখন একটা বিশাল সংখ্যক মেয়েরা প্রস্টিটিউশনে আছে, বাট তারা জানে না যে তারা প্রস্টিটিউট। কত রকম ছেলেরা প্রস্টিটিউশনে যাচ্ছে, তারা জানে না যে তারা প্রস্টিটিউটের কাছে যাচ্ছে। ওয়াই? বিকজ সবকিছু হচ্ছে তার রুমে বসে অনলাইনে। মা বাবা মনে করতেছে আমার ছেলেটা, আমার মেয়েটা, সে তো আমাদের বাসায় আছে, সে খালি একটু বেশি ফোন দেখে, সে খালি তার রুমে আমাকে দেখতে দিতে চায় না, সে খালি তার রুমে অনেকক্ষণ বসে আছে। বাট আপনি বুঝতে পারতেছেন না ওই ডিভাইসটা দিয়ে হেন কোনো খারাপ কাজ নাই যেটা করা সম্ভব না, এবং সে কমপ্লিটলি একটা ডিফারেন্ট মানুষ হয়ে যেতে পারে, একটা সভ্য মানুষ থেকে অসভ্য মানুষে পরিণত হতে পারে, জাস্ট বিকজ তার কাছে এটা আছে। এবং এটা মনে করেন যে বাবা মার এই অ্যালার্টনেস বা অ্যাওয়ারনেসে অনেক 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 ঘাটতি আছে। বাংলাদেশের অবস্থা মানে অলরেডি খুবই খারাপ। আজকাল মানুষকে দেখে সহজে কিন্তু চেনা যায় না। দিনের বেলা আপনি দেখবেন সে একজন ভদ্র ছেলে মেয়ে, পড়ালেখা করছে, হয়তো সে 5 ওয়াক্ত নামাজও পড়ে, টুপি দাঁড়িয়ে আছে, হিজাব করে, কিন্তু সেই ছেলে মেয়েটাই রাতের বেলা যখন দরজা বন্ধ করে ইন্টারনেটে যায়, সে কিন্তু আর মানুষ থাকে না, পশু হয়ে যায়। এটা তাদের জন্য কন্ট্রোল করাটা খুব ডিফিকাল্ট, কারণ আজকাল অনলাইনে তাদেরকে এত প্রেশার দেওয়া হয় যে সে প্রেশার তারা সহ্য করতে না পেরে এই পিয়ার প্রেশারের মধ্যে তারা সারেন্ডার করে ফেলে। আর একবার সারেন্ডার করে ফেলে, যখন একবার তারা একটা ভুল করে ফেলে, তখন সেখান থেকে ফিরে আসাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তখন তার ধরা পড়ে যাওয়ার জন্য তাকে ব্ল্যাকমেইল করা হয়, তাকে বলা হয় যে তুমি যে অলরেডি যে কাজটা করে ফেলেছো এটা কিন্তু এখন আমরা সবাইকে জানিয়ে দিব। তো এভাবে কোনোভাবে যদি এই ছেলে মেয়েগুলোকে দিয়ে একটা ভুল করানো যায়, তারপর সেই ভুলটাকে ব্যবহার করা হয় তাকে দিয়ে আরো অনেক অন্যায় করানোর জন্য, কারণ তখন সে সম্মান চলে যাওয়ার ভয়ে, ধরা পড়ে যাওয়ার ভয়ে কথা শুনতে থাকে এবং আরো জঘন্য সব কাজকর্ম করতে থাকে। তো এই কারণে আমি বাবা মাদেরকে বলি যে আপনারা বাচ্চাদেরকে, একটা ইয়াং ছেলে মেয়ে রাতের বেলা ঘরে ঢুকে দরজা বন্ধ করে থাকবে কেন কেন আপনারা এটা অ্যালাউ করেন? অনেক বাবা মা হলে প্রাইভেসি দরকার আছে না, আমাদের ছেলে মেয়েদের প্রাইভেসি দরকার আছে না? এটা ইয়াং ছেলে মেয়ে প্রাইভেসি দিয়ে করবে এটা কি? তার ঘন্টা পর ঘন্টা প্রাইভেসি প্রাইভেট হয়ে কি করার আছে? আজকের যুগে কি করার থাকতে পারে? এটা চিন্তা করে দেখেছেন? আরেকটা জিনিস হচ্ছে, যদি তার প্রাইভেসি লাগে তাহলে তার তো ফোন দরকার নাই, সে ফোন কম্পিউটার ছাড়া প্রাইভেট থাকুক। তার যদি একা বসে থাকা লাগে, চুপ থাকা লাগে, সে যদি ধ্যান করতে চায় আর হোয়াট এভার করতে চায়, তার তো ফোন দরকার নাই। এক্স্যাক্টলি। কম্পিউটারে বসে থাকতে হবে কেন, বা মোবাইল ফোন নিয়ে বসে থাকতে হবে কেন দরজা বন্ধ করে? এটাই তো সন্দেহ হওয়া উচিত। আমি যদি বলি যে বাবা মারা যদি একটা কাজ করতে পারে যেটা করলে ধরেন 80% হার্ম
অ্যাভয়েড করা যাবে সেটা হচ্ছে এই ডিভাইসগুলোকে, যে কোনো ইন্টারনেটের সাথে কানেক্টেড ডিভাইস, মোবাইল, ট্যাবলেট, কম্পিউটার সবগুলোকে বের করে ফেলুন বাচ্চাদের রুম থেকে, করে একটা পাবলিক স্পেসে রাখুন। যখন বাচ্চারা বেডরুমে ঢুকবে ফোন বাইরে রেখে যেতে হবে, ভিতরে ফোন রেখে যাওয়া যাবে না। এই একটা কাজ যদি করতে পারে তাহলে 80% হার্ম চলে গেল। আর এরপরে আরো কিছু ব্যবস্থা নিতে পারেন, যে ইন্টারনেটটাকে সেফ করা, কিভাবে ইন্টারনেটে কিছু ফিল্টার বসানো যায় যেন ভুলেও যেন আজে বাজে ওয়েবসাইটে বাচ্চারা চলে যেতে না পারে। তাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল যেগুলো আছে সেগুলোতে একটু খেয়াল রাখা, তারা কাদের সাথে মেসেজ করছে, চ্যাট করছে, মাঝে মধ্যে দেখা। যদি বাচ্চা দেখতে না দিতে চায় তাহলে নিশ্চয়ই কোনো সমস্যা আছে, কেন দেখতে দিতে চায় না সেগুলো খেয়াল রাখা। তারপরে বাচ্চারা যে গেমগুলো খেলছে, যে গেমগুলোতে সে চ্যাট করতে পারে, সেই গেমগুলো একটা বাচ্চাদের জন্য বড় রিস্ক। যে কোনো গেম যেখানে চ্যাট আছে, চ্যাট থাকা বা ভয়েস কনভারসেশন করা যায় অন্য প্লেয়ারদের সাথে, সেই গেমগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ার মতো ইকুইভ্যালেন্ট হার্মফুল একটা প্ল্যাটফর্ম। কারণ অন্য প্লেয়ার যারা আছে তারা এই সোশ্যাল মিডিয়াতে যখন হার্ম করতে পারে না, তখন তারা এই গেমিং প্ল্যাটফর্মগুলোতে যায়, গিয়ে গেমিং প্ল্যাটফর্মগুলোতে বহু বাচ্চার সাথে খুব নোংরা চ্যাট করে, ভয়েস কনভারসেশনে নোংরা কথাবার্তা বলে। আর তারা যেটা করে যে মাঝে মাঝে চ্যাটে একটা লিঙ্ক দিয়ে বলে যে এই লিঙ্কে ক্লিক করে এখানে আসো, তোমাকে খুব মজার জিনিস দেখাবো। অনেক সময় বাচ্চারা লোভ সামলাতে না পেরে ক্লিক করে ফেলে, ব্যাস সে সেখানেই শেষ। তো এই যে কোনো ধরনের গেম যেখানে চ্যাট আছে এগুলো থেকে দূরে রাখতে হবে বাচ্চাদেরকে। কারণ চ্যাট মানেই হচ্ছে ওই যে 138 রকমের হার্ম আমরা ডিল করতাম, এগুলো সবই হচ্ছে চ্যাট থেকে অরিজিন হওয়া হার্ম। গেম খেলাটা ইজ ফাইন, বাট যখন সে গেমটা ডিসকর্ডে খেলে, মানে গেম খেলে এবং ডিসকর্ডে কথা বলে, যেটা বাংলাদেশে খুবই কমন, দেন মানে সে গেমটা খেলতেছে আননোন মানুষদের সাথে এবং ওই মানুষরা তাদের সাথে কথা বলতেছে, অ্যান্ড ইউ ডোন্ট নো তারা কারা, সাথে সাথে কিন্তু সে এমন একটা জোনে চলে গেল যেটা খুবই খুবই রিস্কি। বেশিরভাগ গেমার যখন বিপদে পড়ে, একটা তো হচ্ছে গেম অ্যাডিকশন হইতে পারে, আরেকটা হচ্ছে যে সে যখন ডিসকর্ডে খেলতেছে, মানে খেলতেছে আর ডিসকর্ডে কথা বলতেছে, স্পেশালি তাদের সাথে যাদেরকে সে চেনে না। এবং ডিসকর্ডে কিন্তু রুমে সমানে ফ্রেন্ডের ফ্রেন্ড ফ্রেন্ডের ফ্রেন্ড ফ্রেন্ডের ফ্রেন্ড করতে করতে কে আল্লাহ জানে, হ্যাঁ, ফ্রেন্ডের 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 ফ্রেন্ড কিন্তু এপস্টিন। আইডিয়াটা হলো যে এই যেই জায়গাটায় সে চলে গেছে, জোনে সে চলে গেছে, সে কিন্তু অলরেডি আপনার বাসায় নাই, আপনার সমাজে নাই, আপনার কন্ট্রোলে নাই, কিছুতেই নাই, রাইট? অ্যান্ড আমি অনেককে দেখছি যে স্পেশালি দেখা যাচ্ছে যে একটা এক্সাম্পল, যে একটা হাফেজ ছেলে, আমাদের একজন ক্লায়েন্ট, সে নাস্তিক হয়ে গেছে। আচ্ছা, আমি বোঝার চেষ্টা করছিলাম যে কোন জায়গায় তার ফ্লিপটা হয়েছে। একটা হচ্ছে গিয়ে যে মানে হিফজের প্রক্রিয়াটা ওয়াজ ভেরি, তার কাছে অনেক বেশি ডিফিকাল্ট ছিল, যেটার জন্য সে হাফেজ হওয়ার চেষ্টা করার প্রসেসে কোরআনের প্রতি ভালোবাসা হারাই ফেলছে, বিকজ ইট ওয়াজ সো ডিফিকাল্ট ফর হিম। এবং বাবা মা এত বেশি প্রেশার দিছে, এত বেশি প্রেশার দিছে, সে সামাও পাগড়িটা পড়ছে, বাট পাগড়িটা পড়ছে অনেকটা ওই জেল মুক্তির মতো আর কি, যেখানে আমি জেলখানা থেকে মুক্তি পাইলাম। এটা একটা পার্ট ছিল। বাট আরেকটা পার্ট হচ্ছে হিফজের পরে যখন তার ও লেভেল শেষের দিকে, তখন সে গেমটা পাইছে এবং বাবা মা তখন বুঝে নাই, বাবা মা মনে করছে ঠিক আছে ও গেম খেলে, সে গেম খেলা শুরু করছে, দ্যাটস ফাইন। সেখান থেকে সে চলে গেছে ডিসকর্ডে। যখন সে ডিসকর্ডে চলে গেছে, ডিসকর্ডে তারা গেম নিয়ে কথা বলতে বলতে দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ পিপল যারা কন্টিনিউসলি তাকে রিলিজন নিয়ে কথা বলতো, এবং রিলিজন নিয়ে কথা বলতে 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 তাকে পুরাপুরি এমন এমন জিনিস তার মাথার মধ্যে ঢুকাই দিছে, যেখান থেকে সে কমপ্লিটলি ইসলামের প্রতি মানে ফান্ডামেন্টালস ফেথ সব হারাই ফেলছে। সে নামাজ পড়তো না, কিচ্ছু না, যদিও সে কিন্তু হাফেজ। পরে আলহামদুলিল্লাহ আমরা তার সাথে কাজ করছি এবং আলহামদুলিল্লাহ সে আবার তার ফান্ডামেন্টালস অফ ফেথে ব্যাক করছে। বাট ইস্যুটা সেটা না, ইস্যুটা হচ্ছে গিয়ে যে বাবা মা জানিই না, বাবা মা কোনো মানে অ্যাবসলিউটলি সে জানে না। আমি আপনার কাছে জিনিসটা জানতে চাই, সেটা হচ্ছে গিয়ে যে একটা তো হচ্ছে গিয়ে টেলিগ্রাম বা সোশ্যাল মিডিয়া, বাট এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার পরে জিনিসটা আরও কতটা ভয়ঙ্কর হয়ে গেছে, বা এটার যে ডিরেকশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটা আসলে আরও কত বেশি কতভাবে প্রবলেম আনতে পারে। আপনি গেম টপিকে আছেন, আমি গেম নিয়ে একটা ওয়ার্নিং দেই যে আমি বাংলাদেশে এসে সারপ্রাইজিংলি দেখছি ঘরে ঘরে বাচ্চারা রোবলক্স খেলছে। রোবলক্স কিন্তু অনেকগুলো দেশে ব্যান করে দেওয়া হয়েছে, বহু ওয়েস্টার্ন কান্ট্রিতে ব্যান করে দেওয়া হয়েছে, কারণ এটা একটা খুব ভয়ঙ্কর একটা গেম হয়ে গেছে এখন। স্পেশালি রোবলক্সে যেহেতু চ্যাট করা যায়, ইভেন ভয়েস কনভারসেশনও করা যায় র্যান্ডম লোকজনদের সাথে, এই কারণে বাচ্চারা এখানে সাংঘাতিক রকমের হার্মের ভিকটিম হচ্ছে। স্পেশালি পেডোফাইলরা কিন্তু এখন রোবলক্স প্ল্যাটফর্মটা তাদের কাছে এখন খুব পপুলার একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে, যেহেতু এখানে প্রচুর বাচ্চা পাওয়া যাচ্ছে। তো ভুলেও বাচ্চাদেরকে রোবলক্স গেমটা খেলতে দিবেন না। আমি খুবই সারপ্রাইজ যে বাংলাদেশে অলমোস্ট যতজনের বাসায় গেলাম সব বাসায় গিয়ে দেখছি বাচ্চারা রোবলক্স খেলছে। এখানে দুটো খুব বড় প্রবলেম আছে, একে তো চ্যাট করা যায়, আরেকটা হচ্ছে যে এই রোবলক্সে হচ্ছে যে বিভিন্ন মানুষ গেমের লেভেল বানিয়ে নিয়ে আসে, বিভিন্ন ধরনের ছোট ছোট গেম বানিয়ে নিয়ে এই প্ল্যাটফর্মে দেয়, সেই গেমগুলোকে বাচ্চারা খেলে। এখন এই যে গেমের ওয়ার্ল্ডগুলো বানাচ্ছে, র্যান্ডম মানুষজন এসে বানাচ্ছে, তারা কিন্তু খুব ভয়ঙ্কর সব ওয়ার্ল্ড বানায়। যেমন রোবলক্সে গেলে আপনি প্রচুর নাইট ক্লাব পাবেন,
যে নাইট ক্লাবগুলোতে গিয়ে বাচ্চারা কি করে আপনি তাকিয়ে থাকতে পারবে না, এরকম সব জঘন্য কাজ চলছে। রোবলক্সে নুড পার্টি হয় যেখানে গিয়ে বাচ্চারা যাচ্ছে। তারপরে রোবলক্সে গিয়ে, মানে শুনতে খুব খারাপ শোনাবে, যে ওখানে গিয়ে অ্যাকচুয়ালি ব্রথেল আছে, সেখানে বাচ্চারা যাচ্ছে এবং গিয়ে তারা পার্টিসিপেট করছে, প্র্যাকটিস করানো হয় তাদেরকে দিয়ে কিভাবে করতে হয়। চিন্তা করে দেখেন, এরকম ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছে। রিসেন্টলি রোবলক্সে বের হয়েছে যে ওখানে বিভিন্ন মসজিদ পাওয়া যায়, ওই মসজিদে গিয়ে বন্দুক নিয়ে গিয়ে শুটিং করে মুসলিমদেরকে মারতে হবে, এই ট্রেনিং দেওয়া হচ্ছে এবং এটা বাচ্চারা প্র্যাকটিস করছে। তো এটাই হচ্ছে সমস্যা, যে একে তো রোবলক্সে চ্যাট করা যায়, তারপর হচ্ছে রোবলক্সে র্যান্ডম গেম ডিজাইনাররা এসে এরকম ভয়ঙ্কর সব মিনি গেম বানায়, যে গেমগুলো বাচ্চাদেরকে খেলতে দেওয়া হয়, বাচ্চাদেরকে খুব একটা ফিল্টারও করা হচ্ছে না। এই প্ল্যাটফর্মটা কোনো একটা কারণে খুব একটা সেন্সরও করে না। তো রোবলক্স থেকে জলদি বের করে ফেলুন বাচ্চাদেরকে, এই গেমটা এখন একটা ভয়ঙ্কর একটা গেম হয়ে গেছে। এখানে যে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন একটার পর একটা, এই সবগুলো বাচ্চা মারা গেছে গেম এবং সোশ্যাল মিডিয়ার কারণে, এবং তারা খুব জঘন্যভাবে মারা গেছে। তাদের সাথে যা করা হয়েছে সেটা মুখে বলার মতো না। এই যে বাচ্চাগুলো মারা গেল, এদের কারণটাই হচ্ছে যে তারা এমন সব গেম খেলেছে যেখানে চ্যাট আছে, এবং চ্যাটের মধ্যে দিয়ে সারা পৃথিবীতে যত জঘন্য মানুষগুলো আছে যারা বাচ্চাদেরকে হার্ম করে, তারা এদের কাছে রিচ করেছে, কানেক্ট করেছে, সোশ্যাল মিডিয়া হয়ে কানেক্ট করেছে, করে এদেরকে গ্রুমিং করেছে, অ্যাবিউজ করেছে, করে একসময় ফিজিক্যালি দেখা সাক্ষাৎ হয়েছে এবং তারপরে তাদেরকে মেরে ফেলেছে। তো এটাই হচ্ছে সমস্যা, যে এই মোবাইল ডিভাইসগুলো, স্পেশালি এই চ্যাট সহ যে গেমগুলো আছে আর সোশ্যাল মিডিয়াগুলো আছে, এগুলো যদি বাচ্চাদেরকে জাস্ট অল্প কিছু ক্ষতি করতো, তো ব্যাপারটা কিন্তু তা না। আজকাল বাচ্চারা হাজারে হাজারে মারা যাচ্ছে। এত সুন্দর সুন্দর কিছু চাইল্ড যাদের কত ব্রাইট ফিউচার হতে পারতো, তাদেরকে বাবা মারা হারিয়ে ফেললো। বাবা মা কিছুটা প্রিপারেশন নিতে পারতো এই বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য, কিন্তু তারা নেয়নি দেখে। এই জায়গাটা আমার কাছে মনে হয় যে বাবা মার একটা কি বলবো সাইকোলজিক্যাল ডিস্টারবেন্স তৈরি হয়েছে, এবং এই ডিস্টারবেন্সটা এত কমন, সেটা হচ্ছে এখন তারা না সবাই ভালো বাবা মা হইতে চায়, এবং তাদের কাছে ভালো বাবা মা মানে হইল যে তার বাচ্চাকে শাসন করে না এবং সে বাচ্চার সাথে কোনো কনফ্লিক্টে যাবে না। কারণ তার কাছে মনে হয় যে পজিটিভ প্যারেন্টিং, গুড প্যারেন্টিং মানে হইল আমি আমার বাচ্চাকে আদর করে বোঝাবো, কিন্তু আমি কখনো শাসন করব না, কখনো ডিসিপ্লিন করব না, কখনো কনফ্লিক্টে যাব না। তো আপনি আপনার বাচ্চার সাথে যদি কখনো কনফ্লিক্টে না যান, তাহলে আপনি তো বেসিক্যালি একটা আইসক্রিম বিক্রেতার মতো, যে ফ্রিতে খেলে আইসক্রিম দেয়, কারণ বাচ্চা আইসক্রিম চাচ্ছে। তো আপনি বাচ্চা আইসক্রিম চাচ্ছে, আপনি আইসক্রিম দিচ্ছেন, ওকে, তাহলে একটা পর্যায়ে কি হবে? বাচ্চাটার ক্যান্সার হবে, অথবা বাচ্চাটার মানে শরীর খারাপ হবে, কারণ তার তো এই পরিমাণ আইসক্রিম খাওয়ার কথা না। সেম ওয়েতে আপনি বাচ্চাটাকে ফ্যাসিলিটেট করতেছেন, শুধুমাত্র হয়তো আপনি একাডেমিয়া নিয়ে দুইটা কথা বলেন, এর বাইরে বাচ্চার ফিজিক্যাল হেলথ, বাচ্চার মেন্টাল হেলথ, বাচ্চার ডিসিপ্লিন, বাচ্চার ম্যানার্স কিচ্ছু আপনি দেখতেছেন না। কোনো জায়গাতে শাসন নাই। আমাদের যুগের প্যারেন্টসদের একটা বড় প্রবলেম হচ্ছে তারা কোনো অথরিটিতে বিশ্বাস করে না। তারা মনে করে বাবা মার কোনো অথরিটি নেই, বাবা মাই এটা মনে করে, তো বাচ্চারা তো এটা মনে করবেই। অ্যান্ড দিস ইজ সামথিং যেটা একটা খুব কোর ফিলসফিক্যাল একটা প্রবলেম হয়ে গেছে, যে বাবা মা ভালো বাবা মা বলতে বুঝে তা আমার বাচ্চার সাথে আমার কোনো কনফ্লিক্ট নেই, আমরা ফ্রেন্ড, এবং আমরা ফ্রেন্ড অ্যাট দ্য কস্ট অফ হোয়াট, অ্যাট দ্য এক্সপেন্স অফ হোয়াট। আপনার বাচ্চাদের ম্যানার শিখাবে কে? আপনার বাচ্চা বেপথে গেলে তার ধরে টান দিবে কে? এখন ডিসিপ্লিন করা বলতে আমি তাদেরকে মানে একদম অনেক পরিমাণে বেত্রাঘাত করতে হবে আমি সেটা বলতেছি না, বাট ইউ নিড টু হ্যাভ সাম আন্ডারস্ট্যান্ডিং অফ সেইং নো। সাম ভাই, হাজবেন্ড ওয়াইফও তো একজন একজনের না বলে, তাইলে আপনার বাচ্চাকে না বলার ক্ষেত্রে অথবা একটা পয়েন্টে নিজে স্টিক থাকতে আমরা বাবা মারা, মানে আমি বাবা মাকে দেখছি যে বাবা মা প্রচন্ড পরিমাণে অ্যাংজাইটিতে ভোগে, যে ওর তো মন খারাপ হবে, ও তো কানবে, ও তো কষ্ট পাবে। হ্যাঁ, মানে এখানে হ্যাঁ, এখন কিছু কিছু বাচ্চা সুইসাইডাল, শেষ ওই পার্টটাও তো ধরেন মাথায় রেখেও একটা ইন্টারভেনশনে যাওয়ার জায়গা আছে। এখন সেই জায়গাটায় মনে করি যে বাবা মারা অনেক বড় একটা ভুল করে, বিকজ বাবা মা মনে করে আমাদের কিচ্ছু করার কথা না, অ্যাবসলিউটলি কিছু করার কথা, কিছু বলার কথা না। এটা একটা খুব ভালো টপিক তুলেছেন। আমি পজিটিভ প্যারেন্টিং একটা কিছু কোর্স করেছিলাম। আমি প্যারেন্টসদেরকে রিকমেন্ড করব, আপনারা ইউটিউবে গিয়ে ডক্টর ড্যানিয়েল অ্যামেন্ট নামে একজন নিউরোসাইকোলজিস্ট আছে, তার একটা প্লেলিস্ট আছে যে হাউ টু রেইজ মেন্টালি রেজিলিয়েন্ট চিলড্রেন, একটা 10 এপিসোডের একটা ভিডিও, ওই ভিডিওটা আপনারা দেখেন। তো ডক্টর ড্যানিয়েল প্যারেন্টসদেরকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করেছেন। একটা ক্যাটাগরি হচ্ছে ফার্ম অ্যান্ড কাইন্ড প্যারেন্টস, একটা ক্যাটাগরি হচ্ছে লাভিং অ্যান্ড কাইন্ড, একটা ক্যাটাগরি হচ্ছে হার্শ অ্যান্ড হাইলি ডিসিপ্লিন টাইপের ক্যাটাগরি। তো যারা এক্সেসিভলি হার্শ চিলড্রেনের উপরে, ওটা হচ্ছে থার্ড ক্যাটাগরি। তো তারা দেখেছে যে তারা প্রায় হাজার হাজার এরকম ফ্যামিলি স্টাডি করে দেখেছে যে বেস্ট কাইন্ড অফ প্যারেন্টস হচ্ছে ওরাই যারা হচ্ছে ফার্ম অ্যান্ড কাইন্ড। বাবা মারা খুব ফার্ম, যে এই হচ্ছে বাউন্ডারি, এই বাউন্ডারি কখনো ক্রস করা যাবে না। তুমি সোশ্যাল মিডিয়া ইউজ করো কিন্তু সন্ধ্যার পর ইউজ করতে পারবে না, গেম খেলো আধা ঘন্টা বেশি গেম খেলতে পারবে না, ইউটিউব দেখো এই চ্যানেলের বাইরে কিছু দেখতে পারবে না, বন্ধু বান্ধবের সাথে মিশো
কিন্তু 6টার মধ্যে বাসায় থাকতে হবে, এরকম কিছু বাউন্ডারির ব্যাপারে তারা খুব স্ট্রিক্ট। এই বাউন্ডারি কখনো তারা ক্রস করতে দিবে না, কিন্তু তারা কাইন্ড, তারা বাচ্চাদের প্রতি কাইন্ডনেস থেকে আছে, কোনো সমস্যা নেই। বাচ্চাদেরকে তারা বাইরে নিয়ে যাচ্ছে, খাওয়াচ্ছে, সময় স্পেন্ড করছে, খুব ভালো ব্যবহার করছে, কাইন্ড হতে কোনো সমস্যা নেই, কিন্তু কিছু বাউন্ডারি সেট করা থাকবে যেটা ক্রস করা যাবে না। তো ডাক্তার ড্যানিয়েলের বক্তব্য হচ্ছে যে এই যে ফার্স্ট টাইপের যে প্যারেন্টস, এরা হচ্ছে সবচেয়ে ভালো কোয়ালিটির চিলড্রেন প্রডিউস করে সোসাইটিতে। যত সাকসেসফুল চিলড্রেন দেখা যায় তার মধ্যে মেজরিটি হচ্ছে এই ধরনের টাইপের প্যারেন্টসদের জন্য। সেকেন্ড যে ক্যাটাগরিটা, এটা হচ্ছে লাভিং অ্যান্ড কাইন্ড প্যারেন্টস। ডক্টর ড্যানিয়েল বলছে এই ক্যাটাগরির প্যারেন্টসরা দ্য ওয়ার্স্ট চিলড্রেন প্রডিউস করে। তো লাভিং অ্যান্ড কাইন্ড প্যারেন্টস কারা? বাচ্চা ঘন্টার পর ঘন্টা গেম খেলছে, বলছে খেলুক না, এই বয়সে বাচ্চারা তো গেম খেলবেই। বাচ্চা বাইরে বন্ধু বান্ধব নিয়ে 4-5 হাজার টাকা রেস্টুরেন্টে উড়িয়ে আসছে, রাত 9টার সময় বাসায় আসছে, থাক না, এই বয়সে তো এরকম করেই, একটু তো ছেড়ে দিতেই হয় বাচ্চাদেরকে। সোশ্যাল মিডিয়াতে সে কত কিছু করে বেড়াচ্ছে, আজকালকার সোশ্যাল মিডিয়া যুগ, বাচ্চাদেরকে আর কত দূরে রাখা যায়, থাক না, করুক না। এই যে কমপ্লিটলি বাউন্ডারি ছাড়া একটা প্যারেন্টিং, বাবা মা মনে করছে সে তার বাচ্চাকে অনেক লাভ করছে, বাচ্চাকে একদম আইফোন লেটেস্ট মডেলের ফোন কিনে দিচ্ছে, লেটেস্ট মডেলের ল্যাপটপ কিনে দিচ্ছে, হাই স্পিড ইন্টারনেট চাচ্ছে, বাচ্চা সাথে সাথে দিয়ে দিচ্ছে, সে খুবই বাচ্চাকে লাভ, এটা হচ্ছে তাদের লাভ এক্সপ্রেস করার একটা ওয়ে। এই টাইপের প্যারেন্টরাই সোসাইটিতে দ্য ওয়ার্স্ট পসিবল চিলড্রেন প্রডিউস করে। ইভেন ওই থার্ড ক্যাটাগরি থেকে ওর, যে থার্ড ক্যাটাগরি খালি বকা দেয়, শাসন করে, ওই ক্যাটাগরি থেকে খারাপ ক্যাটাগরি চিলড্রেন প্রডিউস করে হচ্ছে এই মাঝখানের লাভিং অ্যান্ড কাইন্ড টাইপের প্যারেন্টসগুলো, যাদের কোনো বাউন্ডারি নেই, কোনো ফার্মনেস নেই। তো এক্স্যাক্টলি আপনি যেটা বললেন, দেখেন এটা ইভেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বড় স্টাডি করে দেখা গেছে যে প্রুভেন যে যদি প্যারেন্টসরা ফার্ম আর কাইন্ড না হয়, কিছু বাউন্ডারি মেনটেন করতে হবেই, না মানে নাই, সেটা কখনো হ্যাঁ হয় না, কিন্তু তারপরেও তারা এক্সেসিভ রকমের স্ট্রিক্ট প্যারেন্ট না, ওই টাইপের প্যারেন্টই হচ্ছে বেস্ট প্যারেন্ট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে আমেরিকান একজন টপ চাইল্ড সাইকিয়াট্রিস্ট রিসেন্টলি ডায়েরি অফ আ সিওর পডকাস্টে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলছে। সেটা হচ্ছে যে গ্রক অথবা এই ধরনের এআইগুলা ইনক্লুডিং চ্যাট জিপিটি, দে আর বিকামিং গড ফর চিলড্রেন। তারা কোয়েশ্চেন করতে করতে তারা যখন সমস্ত অ্যান্সার চ্যাট জিপিটি থেকে পায় মুহূর্তের মধ্যে বা গ্রক থেকে, তখন তারা একটা সময় সে কি করবে, সে কি খেলবে, তার বোরিং লাগতেছে, তার ভাল লাগতেছে না, তার বাবা মা বকছে, সব কিছুকে সে কিন্তু গ্রকে বলে বলে এবং তারা যেভাবে ট্রেইনড, ওয়েস্টে খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে চ্যাট জিপিটি তাকে বলতেছে তোর বাবা মার সাথে তার সম্পর্ক ভালো না, গ্রক তাকে বলতেছে তুমি পুলিশে কল দাও, তুমি সিকিউরড না, তোমার বাবা মা টক্সিক। এগুলো তো ভয়ঙ্কর ব্যাপার। কারণটা হচ্ছে যে বাচ্চা যখন তার সমস্ত ফিলিং সে লিখতেছে একটা জায়গায়, মানে তাকে তো ম্যানিপুলেট করবেই, তাকে তো বেটার কনজিউমার বানাবেই। এবং যে কোনো এআই টুলের সবচেয়ে বড় প্রবলেমটা যেটা, সেটা হচ্ছে কি যে সে প্রথমে আপনাকে অ্যাসিস্ট করে, বাট আপনি যদি অনেক লম্বা সময় ইউজ করেন তারপরে সে আপনাকে গাইড করে, সে টিচার হয়ে যায়, মানে সে আপনার খাদেম হয়ে শুরু করে পীর হয়ে শেষ হয়। এবং যখন সে পীর, সেটা জঘন্য পীর, কারণ সে টোটাল আলট্রা লিবারেল ভ্যালুতে ট্রেন্ড এবং সে পীর হিসেবে আপনাকে সবসময় ওই দিকে গাইড করে যে তোমার বাবা মা খারাপ, সমস্ত অথরিটি খারাপ, তুমি যা ইচ্ছা তা করতে পারো, তুমি তেমন কোনো খারাপ করো নাই, তুমি জাস্ট নিজেকে ভালোবাসো, সো ইউ বিকাম আ নার্সিসিস্ট বিস্ট। এই জিনিসটা কিন্তু বাবা মা অনেক কম বোঝে। সো এই যে এত ডাটা এআই নিচ্ছে এবং তাদের $1 ট্রিলিয়ন ভ্যালুয়েশনের জন্য তাদের $বিলিয়নস রেভিনিউ লাগবে, সেখানে তো তারা বাচ্চাদেরকে ঢুকানোর চেষ্টা করবে। হ্যাঁ, যে গুগলের একটা প্রজেক্ট করেছিল তারা ক্যারেক্টার.এআই নামে, যেখানে গেলে একদম খুব রিয়েলিস্টিক একটা পার্সোনালিটি দেখা যেত। তো ইউজাররা চুজ করতে পারতো সে কি ধরনের পার্সোনালিটি চায়। ইয়াং ছেলেরা যেটা মোস্টলি করতো, যে খুব অ্যাট্রাকটিভ মেয়ের মতো দেখতে একটা পার্সোনালিটিকে চুজ করতো। তো তখন এআই ওই একদম রিয়েল মানুষের মতো করে কথা বলতো, তার সাথে চ্যাটও করতো, ভয়েস কথা বলা যেত। তো বহু ছেলে যেটা হয়েছিল যে এরকম ভার্চুয়াল গার্লফ্রেন্ডের সাথে খুবই রোমান্টিক্যালি ইনভলভ হয়ে গেছিল, এত ডিপলি রোমান্টিক্যালি ইনভলভ হয়েছিল যে রিসেন্টলি একটা ডকুমেন্টারি বের হয়েছে যে একটা ছেলে কথা বলতে বলতে সে তখন তার রিয়েল ওয়ার্ল্ডের সাথে তার আর কোনো কানেকশন নেই, সে ঘন্টা পর ঘন্টা তার ওই এআই গার্লফ্রেন্ডের সাথে সারাদিন কথা বলে। একটা সময় গিয়ে এআই গার্লফ্রেন্ড তাকে বলেছে তুমি আমার কাছে চলে আসো, ছেলেটা সুইসাইড করে ভেবেছে তার কাছে চলে যাবে। তো এইভাবে একটা ছেলে সুইসাইড করে ফেললো সিম্পলি একটা এআই এর কারণে। এরকম ঘটনা আজকাল অনেক ঘটা শুরু হয়ে গেছে, যে এআই যখন একটা সময় খুব ডিপলি এই ইয়াং ছেলে পেলেদের সাথে রোমান্টিক্যালি ইনভলভ হয়ে যায়, তখন এই ছেলে মেয়েরা একদম রিয়ালিটি সেন্স হারিয়ে ফেলছে। তারা এটা কিন্তু বাংলাদেশে আমাদের ক্লায়েন্ট আছে এরকম। তাই নাকি? বলেন কি? যে আমরা অনেক সময় মনে করি যে এগুলো তো কোথায় হয়, হয়তো বা লন্ডনে হয় অথবা, বাট আমাদের
4-5টা ক্লায়েন্ট আছে বিভিন্ন সাইকিয়াট্রিস্ট আমরা যখন একসাথে মানে যতটুকু আলাপ করি সেটা হচ্ছে যে সিম্পলি তাদের একটা গার্লফ্রেন্ড আছে, তাদের একটা বয়ফ্রেন্ড আছে, কতদিন ধরে 3 বছর ধরে, 5 বছর ধরে, 7 বছর ধরে প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা করে কথা বলে। তাকে সে কোনোদিন দেখে নাই, তার ছবি তার কাছে নাই, বাট তারা ঘন্টার পর ঘন্টা কথা বলে। এবং তারা এটাতে বাবা মাও ঠিক আছে কি আর হবে, ঠিক আছে একদিন আসবে কি আসবে না, এর কথা মানে এর কোনো ইটস আ এন্ডলেস, এটা কোনো মানে লুপের কোনো এন্ডিং নাই। ইটস জাস্ট আ ইমোশনাল ডিপেন্ডেন্সি। তাদের টোটাল কনভারসেশন স্টাইলটা ইটস লাইক আ রিলেশনশিপ দ্যাট ডাজন্ট এন্ড। আগে অ্যাটলিস্ট আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মানুষ ছিল, এখন এআই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে যাচ্ছে। চিন্তা করে দেখেন কি ভয়ঙ্কর ব্যাপার। যে এআই হচ্ছে একজন আলট্রা লিবারেল ওয়েস্টার্ন কালচারে টিউন করা এআই। তারা তো আমাদের বাচ্চাদের ইসলামিক ভ্যালুজ তো দূরের কথা, ইভেন এই এশিয়ান ভ্যালুজও তো নষ্ট করে ফেলছে। এবং বাচ্চাদেরকে যে ধরনের কোয়েশ্চেন এআই করে এবং খুব সাটল ওয়েতে কোয়েশ্চেন করে, সেই কোয়েশ্চেনগুলোর উত্তর ফরগেট অ্যাবাউট বাচ্চারা বাবা মা হয়তো দিতে পারবে না। যেমন ফর এক্সাম্পল দেখা যাচ্ছে যে একটা 16 বছরের মেয়ে লম্বা সময় যখন এআই এর সাথে কথা বলতেছে, এআই তাকে হঠাৎ করে মানে কথায় কথায় বলতেছে তোমাকে এইটা এইটা, একটা মেয়ে জিজ্ঞেস করছে তোমাকে এইটাতে সুন্দর লাগে নাকি এইটাতে সুন্দর লাগে, এটাতে সুন্দর লাগে না, মেয়েটাই জিজ্ঞেস করতেছে এটাতে সুন্দর লাগে নাকি এটাতে সুন্দর লাগে। তো অটোমেটিক্যালি মেয়েটা যখন কাভার করতেছে না, চ্যাটজিপিটি বলছে এইটা থেকে সুন্দর লাগে, দেন দেন দেন, তো তাহলে কাভার করার দরকারটা কি? তখন এআই কাভার করার পক্ষে বিপক্ষে যুক্তি দিচ্ছে। আচ্ছা আপনি চিন্তা করেন আলট্রা লিবারেল একটা মানুষকে আপনি জিজ্ঞেস করতেছেন যে একটা মুসলিম মেয়ে যার বয়স 17 বছর তার কি কাভার করা উচিত কি উচিত না। ইউ সি, সে স্টার্ট হয়েছিল কিন্তু খাদেম হয়ে, শেষ হয়েছে পীর হয়ে। এই মেয়েটা এমন যুক্তি দিবে বাবা মাকে যে কেন তার হিজাব করা উচিত না, বাবা মাই উত্তর জানে না, আমাদের ইমামরাই অনেক ক্ষেত্রে উত্তর জানবে না যে এটা কি প্রশ্ন, কই থেকে আসলো, তার এই নলেজটা কোত্থেকে আসলো। কি এখনকার সময় কিছু কিছু রিলিজিয়াস ফ্যামিলির বাবা মারা বাচ্চাদেরকে নিয়ে যখন আমাদের কাছে আসে, কিছু অনেকে আমার ভিডিও দেখে অনেকে মনে করে ঠিক আছে ইয়াহিয়া ভাইকে দিয়ে দুটো কোয়েশ্চেন করি, বাচ্চাদের সাথে কথা বলতে গিয়ে তারা বাচ্চারা এমন এমন কোয়েশ্চেন করে, সেই কোয়েশ্চেন উত্তর দেওয়ার জন্য আমার 2 দিন সময় নেওয়া লাগে, বিকজ সে চ্যাট জিপিটির সাথে এত প্রম্পটিং করতে করতে এমন এক কোয়েশ্চেন বাইর করছে, ওই কোয়েশ্চেনের ওই রেফারেন্সের ওই জিনিস বের করতে। ধরেন একটা এক্সাম্পল দেই, সে বলল যে বুখারী শরীফের অমুক নাম্বার বইয়ের অমুক নাম্বার হাদিসে এই জিনিস আছে। এখন আপনাকে তো ওকে বলার জন্য তো আপনাকে এখন সার্চ করতে হবে, সার্চ কইরে টুইরে বাইর করতে হবে যে না এই হাদিসটা আসলে ভুলভাবে ট্রান্সলেট করছে। এখন বাবা মা তো তাজ্জব যে ভাই এ তো বুখারীর জ্ঞানী জ্ঞানী হয়ে গেছে, বাট সে তো তার কোনো জ্ঞানই নাই। এটা হচ্ছে হয়তো কোনো এক আমেরিকান ব্লগার কোনো একটা জায়গায় বুখারীর একটা হাদিসকে ভুলভাবে ট্রান্সলেট করছে, ভুলভাবে ব্যাখ্যা করছে, ওইটা চলে আসছে আমার দেশে 17 বছর একটা ছেলের মাথায়, ওইটার কারণে সে ইসলাম ছেড়ে দিচ্ছে। বাবা মাকে প্রশ্ন করতেছে, কেউ জানে না এটার উত্তর কি। অ্যান্ড দেন যখন মানে ইউ সি দ্য প্রবলেম, লাইক আমরা অনেক পিছায় আছে কম্পেয়ার টু দ্য এনিমি। হ্যাঁ, সেটাই যে ইন্টারনেট আসার ফলে যে সমস্যাটা হয়েছে, যে সারা পৃথিবীতে যত খারাপ কিছু হয় সবকিছুতেই আমাদের এখন আমরা নিজেরা তো এক্সপোজড হচ্ছে এবং আমাদের ছেলেমেয়েরা এক্সপোজড হয়ে যাচ্ছে। আপনি দেখেন আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে কারা হার্ম করতে পারতো, হয় আমাদের ফ্যামিলি মেম্বাররা অথবা আমাদের প্রতিবেশীরা, বা স্কুলে গেলে স্কুলের ফ্রেন্ডরা আমাদেরকে হার্ম করতে পারতো। এখন আমাদের ছেলে মেয়েদেরকে হার্ম করতে পারে ওই ইউএসএ তে এক আন্ডারগ্রাউন্ডে থাকা ড্রাগ এডিক্ট একটা ছেলে, ফিলিপাইনে থাকা এক চাইল্ড প্রস্টিটিউশন চালায় এক লোক, যে কোনো পৃথিবীর যে কোনো কেউ এসে কিন্তু আমাদের ছেলে মেয়েদেরকে হার্ম করতে পারছে ইন্টারনেটের কারণে, স্পেশালি সোশ্যাল মিডিয়ার কারণে। তো এটাই যে আমাদের এখন প্যারেন্টসদেরকে খুব সাবধান হয়ে যেতে হবে যে এখন আমরা একটা পুরোপুরি আলাদা যুগে চলে আসছি। আমরা ছোটবেলায় যেভাবে বড় হয়েছি, দেখেন আমাদের বাবা মা তো আমাদেরকে অত চিন্তা করতে হয়নি, যে আমরা অলমোস্ট অর্গানিক মুরগির মতো ছেড়ে দিয়েছিল, ঘুরে বেরিয়েছি, বড় হয়ে গেছি কোনোভাবে। হয়তো খুব বড় জোর একটু ড্রাগ থেকে দূরে রাখতে হয়েছে, বা একটা খারাপ ফ্রেন্ড যাতে লাইফে না আসে সেদিক থেকে দূরে রাখতে হয়েছে। এখনকার সময়ে প্যারেন্টসদেরকে পর্ন এডিকশন থেকে বাচ্চাদেরকে বাঁচাতে হচ্ছে, অনলাইন গ্যামলিং থেকে বাঁচাতে হচ্ছে, গেম এডিকশন থেকে বাঁচাতে হচ্ছে, চ্যাট এডিকশন থেকে বাঁচাতে হচ্ছে, এআই থ্রেট থেকে বাঁচাতে হচ্ছে, সোশ্যাল মিডিয়া থ্রেট থেকে বাঁচাতে হচ্ছে। কতগুলা থ্রেট তৈরি হয়ে গেছে এখন বাচ্চাদের জন্য। এখন এই প্রথমত প্যারেন্টসদেরকে তো আগে থ্রেটগুলো সম্পর্কে জানতে হবে যে আসলেই কত থ্রেট আছে, এবং সেগুলো থেকে কিভাবে বাচ্চাদেরকে বাঁচানো যায় কিছুটা হলেও তো প্রিপারেশন নিতে হবে। ইন্টারনেট বন্ধ করে দেওয়াটা তো অ্যান্সার না, বা সোশ্যাল মিডিয়া পুরোপুরি বন্ধ করে দেওয়া তো অ্যান্সার না। অ্যান্সারটা হচ্ছে যে কিছু মিনিমাম স্টেপ নেওয়া, যেগুলো নিলে ধরেন 80% হার্ম থেকে বাচ্চাদেরকে বাঁচানো যায়। অ্যাটলিস্ট ওই মিনিমাম স্টেপগুলো শেখাটাও খুব জরুরি হয়ে গেছে এখন প্রত্যেকটা বাবা মার জন্য। হ্যাঁ, এখানে কাহাফ কিডস আসলে কোন রোলটা প্লে করতেছে, এইটাকে ধরেন প্রবলেমটা
রিডিউস করার জন্য? হ্যাঁ, আমাদের ধরেন ৩ টা অ্যাপ আছে, যে ৩ টা অ্যাপ ৩ ধরনের প্রবলেম সলভ করে। যেমন কাভ গার্ড নামে একটা অ্যাপ আমরা বানিয়েছি, যেটা আপনি যদি মোবাইলে বা কম্পিউটারে ইনস্টল করেন তখন সেই ডিভাইস থেকে কোনো ক্ষতিকর ওয়েবসাইট আর কেউ যেতে পারবে না। পর্ন ওয়েবসাইট বা গ্যামলিং ওয়েবসাইট বা বিভিন্ন রকম ডেটিং ওয়েবসাইট আছে, হার্মফুল চ্যাট ওয়েবসাইট আছে, ইভেন অ্যান্টি ইসলামিক ওয়েবসাইট, ওই আপনার বুখারী হাদিসের যে এক্সাম্পলটা দিলেন ওই ধরনের অ্যান্টি ইসলামিক ওয়েবসাইটগুলোতেও আমরা ব্লক করে দিচ্ছি। এলজিবিটি কন্টেন্ট আছে, এরকম ওয়েবসাইট সব ব্লক হয়ে গেল। তো তখন আমাদের ছেলেমেয়েরা ইচ্ছা করে বা অনিচ্ছা সত্ত্বেও এই ধরনের ওয়েবসাইটগুলোতে যেতে পারছে না। প্লাস এই অ্যাপটা ইউজ করে বাচ্চাদের ডিভাইস এডিকশনও কন্ট্রোল করা যায়। যেমন সেট করে দেওয়া যায় যে 1 ঘন্টার বেশি সোশ্যাল মিডিয়া করতে পারবে না, বা 1 ঘন্টার বেশি গেম খেলতে পারবে না, বা রাতের এই সময় পরে সোশ্যাল মিডিয়া বন্ধ, এই ধরনের রেস্ট্রিকশনও দিয়ে দেওয়া যায় এই অ্যাপটা দিয়ে। তো এটা একটা খুব সহজ ওয়ে বাচ্চাদেরকে ধরেন 80% হার্ম থেকে বাঁচানোর জন্য। এটা একটা খুব সহজ একটা সলিউশন। তারপর আমরা একটা ব্রাউজার বানিয়েছি, যে আজকাল তো মানুষ ব্রাউজার দিয়ে ইন্টারনেট ব্রাউজ করতে গেলে অনেক আপত্তিকর ছবি ভিডিও দেখছে। ইউটিউবেও যে ভিডিওগুলো আসে সেগুলো তো খুব একটা ক্লিন না। সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওগুলো আমরা দেখছি সেগুলো দেখলেও আমাদের অনেক গুনাহ হচ্ছে। তো ব্রাউজারটা অ্যাটলিস্ট যেটা করে যে এই ধরনের আপত্তিকর ছবি বা ভিডিওগুলোকে ব্লার করে দেয়। তো ব্রাউজার দিয়ে কেউ যদি ইউটিউবে যায়, ব্রাউজার দিয়ে কেউ যদি ফেসবুকে যায়, সে অনলাইনে অনেক হারাম ছবি ভিডিও দেখা থেকে বেঁচে যাবে। আর কাফ কিডসটা হচ্ছে যে বাচ্চাদের ইউটিউব এডিকশন থেকে বাঁচানোর একটা উপায়। আমরা প্রায় 1 লক্ষের উপরে ইউটিউব ভিডিও দেখে 20,000-এর মতো ইউটিউব ভিডিও সিলেক্ট করেছি যে এই ভিডিওগুলো ভালো, বাচ্চাদেরকে দেখানো যেতে পারে। এবং এই ক্যাটাগরিতে আছে ধরেন ম্যাথ, ইংলিশ, সায়েন্স, এরকম বহু ক্যাটাগরির ভিডিও আছে। ইসলামিক ভিডিও অনেক আছে, এন্টারটেইনমেন্ট ভিডিওগুলো আছে যেগুলো আমরা মনে করি যে ইসলামিক ভ্যালুজের মধ্যে আছে। তো ইউটিউবকে যদি কাফ কিডসদের রিপ্লেস করে দিতে পারে বাবা মারা, তাহলে বাবা মারা নিশ্চিন্তে থাকতে পারে। কাফ কিডস দিয়ে বাচ্চাদেরকে ছেড়ে দিয়ে চলে গেলেও অ্যাটলিস্ট ইউটিউবে যেরকম সমস্যা আছে যে একটা ভালো ভিডিও থেকে শুরু করে একটা রিলেটেড ভিডিও আসলো, সেখানে ক্লিক করলো, আরেকটা রিলেটেড ভিডিও আসলো, এক সময় গিয়ে একটা ভয়ঙ্কর জিনিস বাচ্চা দেখে ফেললো, ওই সমস্যাটা তখন আর হবে না। কাভ কিডসে বাচ্চারা পুরো সময়টাই সেফ থাকবে। তো এই 3টা অ্যাপই আমরা তৈরি করেছি, যে প্রথমত আমাদের অ্যাডাল্টদেরও তো নিজেদেরও তো এডিকশন সমস্যা আছে। আমরা অনেক সময় অনলাইনে অনেক ওয়েবসাইটে যাই যেখানে যাওয়া উচিত না, সেটা থেকে বাঁচানো। প্লাস আমাদের ইয়াং জেনারেশনকে তো অবশ্যই বাঁচাতে হবে। কোনো রকম প্রোটেকশন ছাড়া আজকালকার ছেলে মেয়েদেরকে একটা মোবাইল দেওয়া বা কম্পিউটার দেওয়া খুব বড় বোকামি। কিছু না কিছু প্রোটেকশন অবশ্যই নিতে হবে বাবা মাদেরকে। এখন পর্যন্ত আপনাদের যে ডেটা, সেই ডেটা অনুযায়ী কাহাফ কিডস আসলে কতজন ইউজ করতেছে অন আ রেগুলার বেসিস? হ্যাঁ, আমাদের আলহামদুলিল্লাহ আমাদের কাফ কিডসে প্রায় 1.5 লক্ষের উপরে ইনস্টলেশন হয়েছে। ব্রাউজারও প্রায় 1.5 লক্ষের উপরে চলে গেছে। কাফ গার্ডে তো আমরা খুবই সারপ্রাইজড হয়েছিলাম। আমরা যখন লঞ্চ করলাম প্রথম 1 সপ্তাহের মধ্যে 1 মিলিয়ন ডাউনলোড হয়েছে, যেটা ইভেন প্লে স্টোরেও রেয়ার। এরকম ঘটনা ঘটেছে টিকটক আর চ্যাট জিপিটির বেলায়। আমরা হচ্ছি 3rd অ্যাপ এরকম সাকসেসফুল হয়েছি। তো আলহামদুলিল্লাহ আমাদের অ্যাপগুলো বেশ ভালোই সাকসেসফুল হয়েছে। বর্তমানে আপনি যদি আমরা টোটাল হিসাব করে দেখি, আমাদের অ্যাপগুলো প্রায় 3-4 মিলিয়ন ইউজার ইনস্টল করেছে। তো সেদিক থেকে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে এই অ্যাপগুলো অলরেডি প্রুভেন। এই অ্যাপগুলো যে কাজ করছে এবং ইউজাররা যে এটা ব্যবহার করে উপকার পাচ্ছে, এটা প্রুভেন হয়ে গেছে। সো থ্যাংক ইউ ভাইয়া। আমি মনে করি যে আপনাদের এই কাজটা খুবই সময় উপযোগী এবং খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড বাবা মার জন্য এই হার্মটা বোঝা যেমন জরুরি, অ্যাট দ্য সেম টাইম ইনিশিয়েটিভ নেওয়া জরুরি। যেমন কাহাফ গার্ড, কাহাফ কেজ, এগুলো খুব ভালো নেসেসারি টুল, হ্যাঁ, লাইফ সেভিং টুল। আদারওয়াইজ আমরা আসলে তো মানে বাবা মা হিসেবে কতটা মনিটর করতে পারি। সো কিছুটা যদি আমাদের তাকে ছেড়ে দিতেও হয় কোনো একটা বয়সে, অ্যাটলিস্ট তাকে আমি একটা কিছু দিয়ে ছেড়ে দিলাম, যেটাতে অ্যাটলিস্ট সে অটোমেটিক্যালি তার কিছু ফিল্টার হয়ে আসবে, যেটা হওয়াটা খুবই দরকার। এবং আমি মনে করি যে আপনাদের এই কাজগুলা আল্লাহ কবুল করুক এবং আরও ইমপ্রুভ করুক এই অ্যাপগুলা। আমাদের দেশের স্কুলগুলা, ইভেন ইসলামিক স্কুলগুলা, যেহেতু আমি অনেকগুলা স্কুলের সাথে কিছুটা সময় কাজ করছি, এখনো করি, ইসলামিক স্কুলগুলা বা ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুলগুলাতে ওদের কোনো খবরই নাই অনেক ক্ষেত্রে, এবং তারা এটাকে যথেষ্ট পরিমাণে গুরুত্ব দেয় না যে বাচ্চার ম্যানার্স কোন দিক থেকে সোশ্যাল মিডিয়া বা গেমের জন্য খারাপ হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল, একটা ইংলিশ মিডিয়াম স্কুলে প্রচুর বাচ্চা রোবলক্স খেলতেছে, কিন্তু টিচাররা জেনেও না জানার ভান করে, বুঝেও না বুঝার ভান করে, এবং টিচাররাই কিছু কিছু জুনিয়র টিচার অনেক ক্ষেত্রে নিজেরাই বাচ্চাদের প্রাইভেসির কথা বলতেছে, যে বাচ্চারা হচ্ছে 14-15 বছর। তাহলে ওই স্কুলগুলা একটা 5 বছরের বাচ্চাকে হাতের লেখা নিয়ে বকতেছে, অথবা 6 বছরের বাচ্চার ম্যাথ পারফরমেন্স নিয়ে খুব আপসেট হয়ে যাচ্ছে, বাবা মাকে অনেক বলতেছে আপনার বাচ্চা কিন্তু ম্যাথে পিছিয়ে যাচ্ছে। ওকে, ফাইন, ফেয়ার। বাট তার থেকে তার অনেক বড় সমস্যা হচ্ছে যে আমি ইংলিশ মিডিয়াম স্কুলে বাচ্চাকে দিচ্ছি, তুমি তারা ম্যানার শেখানোর চেষ্টা করবা, পারো আর না পারো। ওই জায়গাটায় এত বড় বড় হার্ম, গেমের হার্ম, ইনস্টাগ্রামের হার্ম, বাট স্কুল ওই জায়গাটাতে মনেই করে না যে তাদের অনেক বড় দায়িত্ব আছে।
হ্যাঁ, এই প্রবলেমটা আমাদের ইউকেতেও আছে, যে ইউকেতে যে ইসলামিক স্কুলগুলো আছে ওগুলো তো মোটামুটি সবই প্রাইভেট স্কুল, ওগুলো যথেষ্ট টাকা পয়সা খরচ করে বাচ্চাদেরকে ভর্তি করাতে হয়। ওই স্কুলগুলোতে প্রতি বছরই এরকম অনলাইন সেফটি ট্রেনিং দেওয়া হয়, প্রতি বছরই বেশ কয়েকবার বাবা মাদেরকে রিমাইন্ডার দেওয়া হয় যে রোবলক্স এখন থেকে আর খেলা যাবে না, এটা নিয়ে এরকম অনেক স্টাডি হয়েছে, এগুলো বন্ধ করতে হবে। একটা সময়কে তারা বলে ফোর্টনাইট খেলা যাবে না, প্রবলেম হচ্ছে। তারপরে স্ন্যাপচ্যাট যে কি ভয়ঙ্কর একটা প্ল্যাটফর্ম, সবচেয়ে বেশি চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ হয় হচ্ছে স্ন্যাপচ্যাটে। কারণ স্ন্যাপচ্যাটে যে ওই ব্যাপারটা আছে যে আমি একটা ছবি পাঠালাম, 30 সেকেন্ড পরে সেটা সেলফ ডিস্ট্রাক্ট হয়ে যাবে, আমাকে কেউ ধরতে পারবে না। এই যে যখন অ্যাকাউন্টেবিলিটি থাকে না, আমার একটা অন্যায় করছি সেটা আমাকে কেউ ধরতে পারবে না, এই জিনিসটা মানুষকে আর মানুষ রাখে না, মানুষ তখন পশু হয়ে যায়। তো এই যে প্রবলেমগুলো, এগুলো নিয়ে আমাদের স্কুলগুলোতে প্রায় বলা হয়। কিন্তু তারপরেও আমার আমার বাচ্চাগুলো যখন স্কুল থেকে এসে বলে যে যত মুসলিম তাদের ফ্রেন্ডরা আছে তারা সবাই তো রবলক্স ফোর্টনাইট খেলছে, তারা সবাই টিকটকে ভিডিও দেখে, তারা সবাই স্ন্যাপচ্যাটে চ্যাট করে এবং সবার ডিসকর্ড প্রোফাইল আছে, আমার নাই কেন? তো এটি হচ্ছে তাদের কথা। তো এবং এক্সাম্পলও দেয় যে আমার এক ফ্রেন্ড, সে প্রায় 28 পারা হিপস করে ফেলেছে, সে স্কুল থেকে বাসায় গিয়ে 3 ঘন্টা রোবলক্স খেলে। সেই হচ্ছে অবস্থা মুসলিম ফ্যামিলির বাচ্চাদের, যাকে কিনা বাবা মা হিপস করাচ্ছে এবং হিপসের পরে গিয়ে তাকে বাচ্চাকে ছেড়ে দিচ্ছে, এই ধরনের ভায়োলেন্ট গেম খেলছে, সোশ্যাল মিডিয়াতে ডিসকর্ডে গিয়ে চ্যাট করছে, স্ন্যাপচ্যাটে গিয়ে চ্যাট করছে। তো এটা একটা বড় সমস্যা হয়ে গেছে যে মুসলিম বাবা মাদেরকে, যে আমরা হয়তো বাচ্চাদের জন্য অনেক খরচ করছি, বাচ্চাদেরকে একটা ইসলামিক স্কুলে পাঠাচ্ছি ইসলামিক এডুকেশন দেওয়ার জন্য, কিন্তু শুধু ইসলামিক এডুকেশন দিলে তো হবে না। দিনের বাকি সময়টা সে কি করছে, সে বাকি সময়টাতে সে যদি পুরো সময়টাই একটা ইসলামের বিরুদ্ধে যায় এরকম কাজের মধ্যে থাকে, তাহলে তো সে একজন ভালো মুসলিম হয়ে বড় হবে না। সে হয়তো একজন হাফিজ হবে, কিন্তু একজন ভয়ঙ্কর মানুষ। আমাদের সমাজে তো ভয়ঙ্কর হাফিজের দরকার নেই, বরং আমাদের হাফিজ না কিন্তু ভালো মানুষ এরকম দরকার। হ্যাঁ, যে সমস্যাটা হচ্ছে যে আমরা ইসলামিক মূল্যবোধ, মোরালিটি এবং ইথিক্স এগুলো শেখানোর দিকে খুব একটা জোর দেই না। আমরা জোর দেই হচ্ছে কিছুই না বুঝে সে পুরো কোরআনটা মেমোরাইজ করবে, কোরআনটা মেমোরাইজ করার আগেও সে যা ছিল পরেও সে তাই আছে। তাহলে এই হিপস প্রোগ্রাম দিয়ে লাভটা হলো কি? আমার বাচ্চা যদি ইসলামের শিক্ষাগুলোই না শিখলো, শুধু যদি আরবিতে কিছু শব্দ মুখস্থ করলো, তাহলে কি লাভ? এবং একটা ভুল ধারণা হচ্ছে, আমরা মনে করি যে শুধু আরবিতে কোরআন মুখস্থ করলেই সে হাফিজ হয়ে যায়। এই ধারণাটা কিন্তু একটা খুব রিসেন্ট ধারণা। আপনি যদি ইসলামের ইতিহাস প্রথম দিকে দেখেন, যারা কোরআন কিছু না বুঝে মুখস্থ করত তাদেরকে হামিলুল কোরআন বলা হতো, তাদের টার্মটা ছিল হামিল, হাফিজ না। কিন্তু হামিল মানে হচ্ছে সে ক্যারি করে, সে জাস্ট কোরআনকে ক্যারি করে, সে কিছু বুঝে না বা কোরআনকে যে গার্ড করতে হবে তার জন্য যে নলেজ দরকার সেটা নেই। হাফিজুল কোরআন এই টাইটেলটা শুধুমাত্র ওই টপ লেভেল স্কলারদেরকে দেওয়া হতো যারা কোরআনকে তো মেমোরাইজ তো অবশ্যই করেছে এবং তারা এমন ভালোভাবে বুঝেছে যে তারা কোরআনের গার্ডিয়ান হয়ে গেছে। হাফিজ মানে হচ্ছে গার্ডিয়ান। হাফিজুল হাদিস তাদেরকে বলা হয় যারা পুরো হাদিসকে গার্ড করতে পারে, তারা কোনো হাদিসের মধ্যে ভুল কিছু আসা বা কোনো ভুল ডিটেক্ট হলে সেটাকে আইডেন্টিফাই করে কারেক্ট করা, এইরকম হাইয়েস্ট লেভেল স্কলারশিপ তাদের আছে। হাফিজুল কোরআন হচ্ছে সেরকম, যে সে পুরো কোরআনকে গার্ড করতে পারে, কোরআনের এগেনস্টে কেউ কিছু বললো বা কোরআনের কোনো কেউ ভুল ধরতে আসলো, সে ইমিডিয়েটলি সেটাকে ডিফেন্ড করতে পারবে, এইরকম হাই লেভেল স্কলারশিপ তার মধ্যে আছে। কিন্তু আজকাল দুর্ভাগ্যজনকভাবে আমরা এই টাইটেলটা এমন একজনকে দিয়ে দিচ্ছি যে কোরআনের কিছুই বোঝে না, শুধুই আরবি শব্দগুলো উচ্চারণ করতে পারে। তো এই হিপস ইন্ডাস্ট্রিটা, এটা একটা পুরো ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে গেছে। শুনতে হয়তো খুব খারাপ লাগবে, কিন্তু এটা রীতিমতো আজকাল এই হিপস একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে। যে ইন্ডাস্ট্রিতে আমরা বাচ্চাদেরকে পুরো কোরআন শিখিয়ে বের করছি, কিন্তু সেটা শেখানোর আগেও তার ইসলামের নলেজ যা ছিল পরেও তাই থাকছে। বাংলাদেশের একটা ইসলামিক স্কুলের এক্সাম্পল দেয়, ইংলিশ মিডিয়াম ইসলামিক স্কুলের একটা এক্সাম্পল দেয়, এবং এটা সত্য ঘটনা। হাফেজও বানাবে, আবার তারা ইংলিশ, বাংলা, ম্যাথ সবকিছুতে, মানে সবকিছুতে ফার্স্ট ক্লাস বানাবে। আচ্ছা, বানাবে, ভালো কথা, ইটস আ হার্ড কমিটমেন্ট, বাট তারা ওই অনুযায়ী কোয়ালিফাইড টিচার নিচ্ছে না বা ম্যানেজমেন্ট ভালো না, সো অন। ওকে, ভালো কথা। কি করলো তারা? এখন বাবা মা তো ভর্তি করেছে, আমার বাচ্চা তো হাফেজও হবে, আবার আমার বাচ্চা তো পড়াশোনায় খুব ভালো হবে, তো বাবা মা তারপরে প্রেশার দিচ্ছে আপনাদের তো বছরে বছরে তো হাফেজ তেমন একটা বেরোচ্ছে না, অলমোস্ট কেউই বেরোচ্ছে না, হাফেজ তো ওরকম বলার মতো কেউ বেরোচ্ছে না। তারা কি করলো? স্কুলের কাছে একটা মাদ্রাসা, কওমি মাদ্রাসা, রেসিডেন্সিয়াল, ওইখানে গেল। ওইখানে গিয়ে আমার একটা ছেলেকে বাইর করলো, যে ছেলেটা অলরেডি 27 পারা মুখস্থ করছে আর 3 পারা বাকি। তারে বললো তুমি একটা কাজ করো, তুমি এখানে আসো, তোমার আমরা টাকা পয়সা দিব, তোমাকে আমরা স্কুলে সার্টিফিকেট দিব, ভর্তি করাবো, তোমার কিছুই করতে হবে না, তুমি খালি বাকি 3 পারাটা আমাদের স্কুলে পড়বা। তারপরে সে বাকি 3 পারাটা স্কুলে পড়লো, তারপরে স্কুল পাগড়ি পড়লো, ওই ভিডিওটা, ওইটারে ভিডিও করলো, টেস্টিমনি, এই যে দেখেন আমার বাচ্চা কত সুন্দর হাফেজ, এত সুন্দর রিসাইটেশন, ওই ভিডিও বুস্ট করলো, তারপর বছর আরো 50-100টা বাচ্চা ভর্তি করাইলো। এই যে হিপস ইন্ডাস্ট্রি দিয়ে কি মুসলমান বের হবে? কোন কোয়ালিটির মুসলমান বের হবে? মানে এই যে করাপশন, এই করাপশনগুলো আপনি কথাই বলতে পারবেন না, বললে মানুষজন গালাগালি করে, বললে আপনি কোরআনের অবমাননা করতেছেন। আপনি তো কোরআন মুখস্থ করলে ভালো, বাট
কোরআন যদি সে পুরোটা মুখস্থ না পারে তাহলে তো সে জাহান্নামে যাওয়ার কোনো কথা নাই, ঠিক আছে? কিন্তু আপনি হাফেজ বানাইতেছেন এট হোয়াট কস্ট, এট হোয়াট এক্সপেন্স? কখন আপনি খেয়াল করতেছেন না যে বাচ্চাটার অন্য ম্যানার্স এর কি অবস্থা, আদবের কি অবস্থা, তার কি আদৌ আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা আছে কিনা, বাবা মা কি করে, টিচারের অন্য জিনিস ঠিক আছে কিনা। বাট এটা একটা জাস্ট একটা কম্পিটিশন। হ্যাঁ, এই কম্পিটিশনে আমার বাচ্চা জিতলে সেটা ট্রফি পাবে। ট্রফিটা হচ্ছে একটা পাগড়ি। আমি বলবো আমার বাচ্চারা সবাই হাফেজ, আমাদের সবাই হাফেজ। ওয়েল ঠিক আছে, আপনি তাহলে কওমি মাদ্রাসায় দেন, তারা তো অনেক ভালো হাফেজ তৈরি করে, সেটা একটা ভালো জায়গা না। ওইটা আবার হবে না। আমার বাচ্চারে মানে কি বলবো, দো জাহানের মানে সুলাইমান আলাইহিস সালাম বানাইতে হবে। হ্যাঁ, উনি সবকিছুর রাজা। অসুস্থ প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে। কি লাভ হলো? এই যে দেখেন, আমি যে হাফিজ ইন্ডাস্ট্রিকে হিফজ ইন্ডাস্ট্রি বলি, শুনতে খুব খারাপ লাগে, কিন্তু এই হচ্ছে হিফজ ইন্ডাস্ট্রির আউটপুট হয়ে গেছে। এবং এটার কারণ হচ্ছে যে আমাদের বাবা মারা জাস্ট এই টাইটেলের পিছনে দৌড়াচ্ছে, তার ছেলে মেয়ে শেষ পর্যন্ত কি হলো। এবং না, এটা অনেক সময় একটা ভুল ধারণা থেকেও আসে। অনেকে মনে করেন যে আমার বাচ্চা পুরো কোরআন মুখস্থ করলে সে একজন আদর্শ মুসলিম হয়ে যাবে, কারণ তার মাথায় পুরো কোরআন আছে, কিভাবে তার পক্ষে আর অন্যায় করা সম্ভব হবে। আপনি তাকিয়ে দেখেন, 80% হাফিজ 5 বছর পরে গিয়ে অর্ধেক কোরআন মনে রাখতে পারছে না। কি লাভ হলো তাহলে তাদেরকে হিফজ বানিয়ে? এই পুরো সময়টা, এই যে 5-6 বছর, তাদেরকে যদি বসে বসে ইসলামিক এডুকেশন দেওয়া হতো, ইসলামিক ফিক শেখানো হতো, মোরালিটি ইথিক্স শেখানো হতো, তাহলে তো সে একজন খুব ভালো মানুষ হতো, তাই না? আমরা মনে করি যে একজন বাচ্চা হাফিজ হয়ে গেলেই তার জান্নাতের বোর্ডিং পাস তার হাতে দিয়ে দেওয়া হয়েছে, এখন জাস্ট ওয়েট করো কখন ফ্লাইটটা টেক অফ করবে। ব্যাপারটা তো তা না। সে হাফিজ হওয়ার পরেও সে যদি অন্যায় করে, সেই অন্যায়ের জন্য তো তাকে আরো বেশি পানিশমেন্ট দেওয়া হবে। এই জিনিসটা বাবা মাদেরকে খুব সাবধান রাখতে হবে যে একটা বাচ্চাকে হিফজ প্রোগ্রামে দেওয়া কিন্তু একটা খুব বড় একটা রিস্কি ইনভেস্টমেন্ট। আমার বাচ্চা হাফিজ হওয়ার পরে যদি অন্যায় করে, তাহলে তার শাস্তি কিন্তু আরো বেশি। সে হাফিজ না হয়ে অন্যায় করলে কম পেত, অ্যাটলিস্ট ইগনোরেন্সের জন্য আল্লাহ তাকে হয়তো কম পানিশমেন্ট দিতেন। কিন্তু সে তো একজন হাফিজ, সে তো শুধু যে নিজে অন্যায় করবে তা নয়, পুরো এই হাফিজ টাইটেলটার অপমান করে দিবে। তো সেদিক থেকে তো আমাদেরকে বাঁচাতে হবে, কেয়ারফুল থাকতে হবে। তা আমি বলছি না বাবা আমাদেরকে যে আপনারা বাচ্চাদেরকে হিফজ প্রোগ্রামে দিয়েন না, অবশ্যই হিফজ প্রোগ্রামে দেন, কিন্তু একই সাথে তাদেরকে ইসলামের যে মূল শিক্ষা, নৈতিকতা শিক্ষা, কিছুটা আইন শেখানো, এগুলোর দিকে অবশ্যই জোর দিয়েন, যেন সে একই সাথে একজন হাফিজ হয় এবং ভালো মানুষ হয়। কখনো ধরে নিয়ে নেন না যে একজন হাফিজ মানুষ অটোমেটিক্যালি বাকি জীবনটা ভালো মানুষ থাকবে, সেটা থাকছে না। স্ট্যাটিস্টিক্স দেখেন, আপনার আশেপাশে যারা 5 বছর আগে হিফজ করে বের হয়েছে সেই বাচ্চাগুলোর অবস্থা দেখেন এখন। আপনি দেখলেই আপনার চোখ খুলে যাবে, কতজন এখন অর্ধেক কোরআনও মনে রাখতে পারছে, কতজন এখনও 5 ওয়াক্ত নামাজ পড়ছে। এই স্ট্যাটিস্টিক্সগুলো আপনারা দেখেন, দেখে চিন্তা করেন যে কোন দিকে অ্যাটেনশন দিবেন। 3 বছরের মধ্যে বা 4 বছরের মধ্যে কোরআন খতম দিতে হবে, এই ধরনের টার্গেট কখনো নিয়েন না, এটা একটা ভুল টার্গেট। বাচ্চা 10 বছর থেকে ধরে হিফজ করে কোনো সমস্যা নেই, কিন্তু সে যেন হিফজের পাশাপাশি ইসলামের শিক্ষাটা পায়, সেটা খুব জরুরি। আমি আমার বাচ্চাদেরকে এই প্রেশারটা দেই, এটা নিয়ে আমার মাঝে মাঝেই তর্ক হয় ফ্যামিলিতে, কিন্তু আমি বলি যে না, আমি বাচ্চাকে 5 বছরের মধ্যে হিফজ করতে হবে, যেন সে সেকেন্ডারি স্কুল শেষ করার আগে হিফজ করে ফেলতে পারে। এই টার্গেট আমি কখনো নিব না, এই টার্গেটটা একটা ভুল টার্গেট। তার যত ইচ্ছা সময় লাগুক, তাকে 1 ঘন্টার বেশি আমি কোরআন পড়তে দিব না, কিন্তু তারপরে তাকে 1 ঘন্টা ইসলাম নিয়ে পড়তে হবে। তো এই ধরনের মাইন্ডসেট থাকাটা খুব দরকার। প্যারেন্টসদেরকে এখন একটু চিন্তা করতে হবে যে হিফজ করাটা যেন কখনো গোল না হয়। গোল হবে আমি একজন ভালো মুসলিম তৈরি করব, হিফজ করাটা হচ্ছে জাস্ট একটা স্টেপ। থ্যাংক ইউ ভাই আপনার সময়ের জন্য। অ্যান্ড আমরা হয়তো বা আরো গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আমরা আবারও ডিসকাস করবো ইনশাআল্লাহ।